হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম লাভ ফর ইউ ড্রামাটির শেষ পর্ব নিয়ে। তোমরা যারা আগের দুইটা পর্ব দেখোনি তারা অবশ্যই সে পর্বগুলো দেখে নিবে, এতে করে গল্পটা বুঝতে সুবিধা হবে। আর অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ডাউনলোড করে দেখো না। আর হ্যাঁ, ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। এর আগের পর্বে আমরা দেখেছিলাম চেন আর জিয়া হার্বাল ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি চলে আসে। পরের দিন তারা দুজনে একসাথে গাড়িতে করে অফিসে আসে। চেন জিয়াকে আগে অফিসে চলে যেতে বলে, মানে চেন একসাথে যেতে চাইছিল না। জিয়া বলে, বাড়িতে থাকতে তো বলেছিলে, আজ তুমি এই সুন্দর স্যুটটা পরেছো আমার জন্য। আমার নজর যেন শুধু তোমার দিকেই থাকে। দেখো এখন আমার নজর শুধু তোমার উপর, তোমাকে ছেড়ে যেতে আমার তো ইচ্ছেই করছে না। চেন বলে, আমরা যেহেতু একই কোম্পানিতে কাজ করি আর এখন কোম্পানিতে অডিট চলছে, তাই অফিসের ভিতরে তাদের একদম প্রফেশনাল হয়ে থাকতে হবে। অডিটের নিয়ম অনুযায়ী অডিটর আর অডিট হওয়া ক্লায়েন্টের মধ্যে বেশি ঘনিষ্ঠতা দেখানো যাবে না। জিয়া বলে, তাহলে কি অফিসের ভিতরে আমরা একে অপরের কাছে সম্পূর্ণ অপরিচিত মানুষের মতো আচরণ করব? চেন বলে, হ্যাঁ। জিয়া বলে, ঠিক আছে আমি যাব, তবে আমাকে একটা কিস করো। এই বলে সে চেনের দিকে এগিয়ে যায়। বেচারা চেন তো ফেসে যায়। সে যখনই কিস করতেই যাবে তখনই আবার জিয়া সরে যায় আর বলে, আমি চলে যাচ্ছি, তোমাকে আর বিরক্ত করব না। এই বলে সে চলে যায়। তারপর তারা সবাই মিলে অফিসে একটা মিটিং করে, যেখানে চেন আর জিয়া দুজনেই ছিল। যাই হোক, পরের সিনে দেখা যায় জিয়া আর তার সিনিয়র, যার নাম শ্যান ছিল, সে একটি দোকানে গিয়ে সুপার হার্বাল জেলি অর্ডার করে। তারপর তারা একসাথে একটা কাজে যায়। যদিও সেদিন উইকেন্ড ছিল, তবু কাজের জন্য জিয়াকে অফিসে আসতে হয়, কারণ তাদের ফ্যাক্টরি থেকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। অনেকদিন ধরেই কোম্পানির ইনভেন্টরি রিপোর্ট জমা দিতে দেরি করছিল এবং বারবার থার্ড পার্টি স্ট্যাম্পের অজুহাত দিছিল। তাই জিয়া আজই পুরো কাজটা শেষ করতে চায়। তারপর দুজন ফ্যাক্টরিতে চলে আসে। সেখানে সুপিরিয়র লো তাদেরকে স্বাগত জানায়। তিনি স্ট্যাম্প করা ডকুমেন্টের পাশাপাশি গত 2 বছরের আউটবাউন্ড শিপমেন্টের সমস্ত রেকর্ড তাদের হাতে তুলে দেয়। তদন্ত করতে গিয়ে জিয়া জানতে পারে ফ্যাক্টরিটির মাসিক উৎপাদন প্রায় 6000 টন, আর গত কয়েক বছর ধরে সব শিপমেন্টই হুইয়ান কোম্পানির মাধ্যমে পাঠানো হচ্ছে। জিয়া তখন জানতে চায়, যদি এমনই হয় তাহলে পুরো কাজটাই হুইয়ান কোম্পানিকে দেওয়া হয় না কেন? এই প্রশ্নের জবাবে লু বলে, হুইয়ানের নিজের ট্রাক থাকলেও তারা এই ফ্যাক্টরির অর্ডার নিতে খুব একটা আগ্রহ দেখায় না, বরং প্রায়ই গাড়ির অভাবে অজুহাত দেয়। এই কথাটা শুনে জিয়ার তো বেশ সন্দেহ হয়। তার মনে হতে থাকে এই পুরো ঘটনার পিছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য লুকিয়ে আছে। ঠিক তখনই সেখানে চেন এসে হাজির হয়। বাইরে আবার তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সে জিয়াকে নিতে এখানে এসেছিল। এবার জিয়া এসে তাকে বলে, তুমি আবার এখানে কেন আসলে? চেন বলে, বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই গাড়ি আর সামনে যেতে পারছিল না, বাধ্য হয়ে আমাকে এখানে থামতে হয়েছে। কথা বলতে বলতে চেন হঠাৎ করে শ্যানকে বলে, উইকেন্ডে সে আর জিয়া প্রায় একসঙ্গে সময় কাটায়, আজকেও তারা একসঙ্গে সময় কাটাবে। এই কথা শুনে শ্যানের তো একটু জেলাস হয়। তারপর চেন শ্যানকে জিজ্ঞাসা করে, কাজ শেষ হলে সে কোথায় যাবে? শ্যান বলে, আমি তো এখানে নতুন, তাই তেমন কিছুই চিনি না, এই জন্য তোমাদের সাথেই যেতে হবে। তখনই চেন বলে ওঠে, কোনো সমস্যা নেই, এখানে তো অ্যাভেলেবেল ট্যাক্সির সুবিধা আছে, তাই তাদের সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সে ট্যাক্সি করে চলে যেতে পারবে। তখনই জিয়া বলে, এই বৃষ্টির মধ্যে এখন কোনো ট্যাক্সি পাওয়া যাবে না, তাই সবাই একসঙ্গে যাওয়া যাক। চেন তো ছাতার মধ্যে জিয়াকে নিয়ে যেতে থাকে। শ্যান ঢুকতে চাইলো, চেন ছাতাটা তার দিকে দেয় না, জিয়ার দিকে দিয়ে রাখে। এতে বেচারা ভিজে ভিজেই তাদের সাথে যেতে থাকে। তারপর বৃষ্টির কারণে তারা একটি মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায়, যেখানে জিয়ার চেন অনেক আগেও একবার এসেছিল। এবার জিয়া তো তাদেরকে বলতে থাকে, হাই স্কুলে পড়ার সময়ও সে এই মন্দিরে এসে ড্রাগনের মাথায় হাত রেখে একটা উইশ করেছিল। তারপর থেকে প্রতি বছরই সে এখানে এসে ধূপ জ্বালায়। শ্যান জানতে চায় তখন জিয়া কি চেয়েছিল। জিয়া বলে, চেয়েছিলাম আমি যেন একটি ভালো কলেজে ভর্তি হতে পারি, আর সেই ইচ্ছাটা পূরণও হয়েছে। শ্যান মজা করে বলে, যদি এই গড সত্যি এতটা শক্তিশালী হয় তাহলে আমিও নিজের লাভ লাইফের জন্য উইশ করব। চেন তো হালকা হেসে বলে, মনে হয় এই দেবতা ম্যাচ মেকিং ক্ষেত্রে ততটাও ভালো না, আর তিনি একবার তোমাকে সুযোগ দিয়েছিল, সেটা তুমি হারিয়েছ, এখন আর চেয়েও কোনো লাভ হবে না। চেনের এই কথা শুনে শ্যান তো একটু অস্বস্তিতে পড়ে যায়, তবে সে কিছুই বলে না। তারপর থেকে যখনই শ্যান আর চেনের দেখা হতো, তারা তো একজন আরেকজনের সাথে অনেকটা প্রতিদ্বন্দ্বীর মতো কথা বলতো।
যাই হোক, পরের সিনে কয়েকটি ট্রাক একটি নির্জন জায়গায় এসে একসঙ্গে দাঁড়ায়। সেখানে ট্রাকগুলোর নাম্বার প্লেট বদলে ফেলা হয় যাতে তাদের আসল পরিচয় লুকিয়ে রাখা যায় এবং কেউ সহজে তাদের খুঁজে বের করতে না পারে। এইসব দেখে জিয়া তো চুপি চুপি এসে নিজের ফোন দিয়ে কিছু ছবি তুলতে শুরু করে যাতে প্রমাণ হিসেবে সেগুলো সংরক্ষণ করে রাখতে পারে। ঠিক সে সময় চ্যান সেখানে চলে আসে আর জিয়াকে ছবি তুলতে দেখে নেয়। সে তো জিয়ার হাত থেকে ফোনটি নেওয়ার চেষ্টা করে, তবে জিয়া তাকে মোবাইলটা দেয় না। চ্যান জিয়াকে বলে ছবিগুলো ডিলিট করে দিতে। জিয়া তো রেগে যায় আর বলে, তুমি এখানে কি করছো? এখন তুমি কে? অডিট হওয়ার কোম্পানির প্রতিনিধি নাকি আমার বয়ফ্রেন্ড? কারণ অফিসের ভিতরে চ্যান তো ক্লায়েন্ট কোম্পানির প্রতিনিধি আর জিয়া অডিট টিমের সদস্য, তাই প্রফেশনাল রুলসের কারণে তাদের মধ্যে সবসময় একটা দূরত্ব বজায় রাখতে হয়। চ্যান বলে, আজ তো তার ছুটির দিন, তাই আজ সে শুধু জিয়ার বয়ফ্রেন্ড হিসেবেই তার নিরাপত্তা নিয়ে চিন্তা করছে। পরিস্থিতি বেশ বিপজ্জনক সেটা চ্যান বুঝতে পেরে জিয়াকে বলে আপাতত সে যেন বাড়ি ফিরে যায় এবং কয়েকদিন কোনো সহকর্মীর সঙ্গে থাকে, কারণ যদি ওই লোকগুলো জিয়ার ব্যাপারে কিছু জেনে যায় তাহলে তারা তার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ঠিক তখনই চ্যানের ফোনটা বেজে ওঠে, যার শব্দ শুনে সেখানে থাকা এক লোক, যার নাম ছিল তাও, সে তো এদিকে আসতে শুরু করে। জিয়া তাড়াতাড়ি করে চ্যানকে নিয়ে তার গাড়ির মধ্যে ঢুকে পড়ে আর ওনাদের হাত থেকে বাঁচার জন্য রোমান্স করতে শুরু করে দেয়। অন্যদিকে ট্রাকের লোকেরা তাদের কাজ শেষ করে আর সবাইকে বলে প্রতিটি গাড়ি আরেকবার ভালো করে চেক করে নাও, তারপর সব টুলস গুছিয়ে ফেলো। তখনও তাও চ্যান আর জিয়ার দিকে তাকিয়েছিল, কারণ তার ওদের উপর সন্দেহ হচ্ছিল। এমন সময় তাদের মধ্যে আরেকজন এসে মজা করে বলতে থাকে, আসলে অফিসের বিল্ডিং এর আশেপাশে এমন তরুণ তরুণী প্রায়ই দেখা যায় যারা বাইরে এসে একটু রোমান্স উপভোগ করে। এটা তেমন বড় কোনো ব্যাপার না, তারা তো ওদের দুজনকে সাধারণ কোনো কাপল ভেবে সেখান থেকে চলে যায়। লোকগুলো চলে যাওয়ার পর জিয়া চ্যানের উপর রেগে যায় আর বলে, যদি তুমি বারবার আমার কাজের মধ্যে এভাবে বাধা দাও তাহলে আমি তোমার সঙ্গে আর বাড়ি ফিরবো না। এই বলে জিয়া নিজের গাড়ি থেকে চ্যানকে নামিয়ে দিয়ে একাই সেখান থেকে চলে যায় আর চ্যানকে একা একা সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে চ্যান তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার লোক না। জিয়ার নিরাপত্তা নিয়ে সে ভীষণ চিন্তিত ছিল, তাই অন্য একটি গাড়ি নিয়ে সে চুপচাপ জিয়ার পিছু করতে শুরু করে। কিছুক্ষণ পর জিয়া একটি গ্যাস স্টেশনে গাড়ি থামায়। ঠিক তখনই চ্যানও সেখানে পৌঁছে যায়। এখানে জিয়ার সঙ্গে শ্যান এসে মিলিত হয়। এবার শ্যান তো এখানে চ্যানকে দেখে খুবই অবাক হয় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এখানে কি তোমার কোনো কাজ আছে? চ্যান বলে, হ্যাঁ, একটা কাজেই এসেছিলাম, তবে এখন জিয়াকে বাড়ি পৌঁছে দিব। শ্যান বলে, জিয়াকে তো আমি নিজেই বাড়ি পৌঁছে দিব, তাই তোমার জিয়াকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজ করো। জিয়ার শ্যান যখন সেখান থেকে চলে যেতে নেয় তখন চ্যান শ্যানকে থামিয়ে দেয় আর তাকে কড়া সতর্ক করে বলে, যদি সে আর কখনো জিয়াকে এমন বিপজ্জনক কোনো কাজে পাঠায় কিংবা তার সামান্য ক্ষতি হয় তাহলে সে নিজেও জানে না তার কি অবস্থা করবে। কারণ চ্যানের কাছে জিয়ার নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। কোনো অবস্থাতেই সে জিয়াকে বিপদের মধ্যে দেখতে চায় না। যাই হোক, তারপর জিয়ার শ্যান সরাসরি পুলিশ স্টেশনে চলে আসে যাতে ট্রাকগুলোর বদলে ফেলা নাম্বার প্লেটের ব্যাপারে অভিযোগ জানাতে পারে। পুলিশ রেকর্ড চেক করার পর জানতে পারে ট্রাকটি একজন ব্যক্তির নামে রেজিস্টার করা আছে। অন্যদিকে আমরা দেখি তাও ট্রাকগুলোর তদারকি করছিল। সে একে একে সব ট্রাক ড্রাইভারের উপস্থিতি যাচাই করে, কিন্তু একজন ড্রাইভার সেখানে উপস্থিত ছিল না। মিস্টার তাও তার খোঁজ নিতেই আরেকজন ড্রাইভার জানায় পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে। কথাটা শুনে তাও বেশ ঘাবড়ে যায়। সে সঙ্গে সঙ্গে সব ট্রাকের অপারেশন বাতিল করে দেয়, কারণ সে বুঝতে পারে বিষয়টা খুবই গুরুতর। সামান্য ভুল হলেই তাদের পুরো অবৈধ কর্মকাণ্ড সবার সামনে ফাঁস হয়ে যাবে। এদিকে চ্যান জিয়ার কাছে এসে তাকে বোঝায় যে ট্রাক ড্রাইভারকে পুলিশ ধরেছে সে তাকে চিনেও না আর সে কোনোভাবেই জিয়াকে এই ঝুঁকির মধ্যে রাখতে চায় না, তাই পরে সবকিছু সে নিজেই সামলে নেবে। কিন্তু জিয়া তার কথা রাজি হয় না। সে স্পষ্ট জানিয়ে দেয় সে এখান থেকে কোথাও যাবে না। চ্যান তাকে মনে করিয়ে দেয় যদি সে এখন না যায় তাহলে তাকে মাঝপথেই অডিটের কাজ ছেড়ে দিতে হবে, কারণ সে যদি ধরা পড়ে যায় তাহলে অডিট টিম তাকে অবশ্যই বাদ দিয়ে দিবে। চ্যানের এ কথা শুনে শেষ পর্যন্ত জিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে তাও তো সে আটক হওয়া ট্রাক ড্রাইভারের সঙ্গে দেখা করতে আসে। সে জানতে চায় আসলে কি হয়েছিল। ড্রাইভার জানায় পুলিশ শুধু কিছু টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে,
বড় কোনো ঝামেলা হয়নি। এই কথা শুনে তাওয়ের সন্দেহ আরো বেড়ে যায়। সে বলে আমাদের উপর নিশ্চয়ই কেউ নজর রাখছে। ঠিক তখনই সেখানে চ্যান এসে জানায় অডিট টিম এখন পুরো বিষয়টা নিয়ে তদন্ত করছে, আর যে ব্যক্তি ফাইল রিপোর্ট লিখবে তার নাম মিস্টার ডিং। তারপর চ্যান মিস্টার ডিংকে নিজের কেবিনে ডেকে নিয়ে যায়। সেখানে সে এমন কিছু ডকুমেন্ট দেখায় যেখানে কোটি কোটি টাকার ট্যাক্স জালিয়াতির স্পষ্ট প্রমাণ ছিল। সেই প্রমাণগুলো দেখে মিস্টার ডিং তো ভয় পেয়ে যায়। তিনি চ্যানকে বলে নিশ্চয়ই তোমার কাছে এমন কোনো উপায় আছে যেটা দিয়ে আমি এই বিপদ থেকে বের হতে পারবো। চ্যান বলে অবশ্যই, আমি এই প্রমাণগুলো কারোর সামনে নিয়ে আসবো না, তবে তার জন্য আপনাকে একটা শর্ত মানতে হবে। মিস্টার ডিং শর্ত জানতে চাইলে চ্যান বলে আপনাকে আজই রিজাইন করতে হবে। এই কথা শুনে ডিং তো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে আমি রিজাইন কেন করব। চ্যান তাকে বুঝিয়ে বলে আপনি যদি নিজের সম্মান আর কেরিয়ার বাঁচাতে চান তাহলে এটি আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। শেষ পর্যন্ত মিস্টার ডিং আর কোনো উপায় না পেয়ে চ্যানের শর্ত মেনে নেয়, আর এভাবেই চ্যাং ডিং এর উপর সব দোষ দিয়ে জিয়াকে বাঁচিয়ে নেয় এবং বড় ধরনের ঝামেলা ছাড়াই পুরো সমস্যাটা সমাধান করে ফেলে, এবং তাওর লোকেরা জানতেও পারে না যে এর সাথে জিয়া জড়িত ছিল। যাই হোক, কিছুক্ষণ পর জিয়া চ্যানের কাছে এসে মজা করে বলে তোমার ভিতরে যে এত হিডেন ট্যালেন্ট লুকিয়ে আছে সেটা তো আমি জানতামই না, তবে তুমি মিস্টার জ্যাংকে কিন্তু বেশি দিন বোকা বানিয়ে রাখতে পারবে না। চ্যান জিয়ার মাথায় আলতো করে ছুঁয়ে বলে সমস্যা এখন সমাধান হয়ে গিয়েছে, এইটাই সবচেয়ে বড় কথা। তখনই জ্যাং চ্যানকে কল করে আর চ্যান মিস্টার জ্যাং এর সঙ্গে দেখা করতে চলে আসে। মিস্টার জ্যাং তাকে জিজ্ঞাসা করে আসলে এখানে কি চলছে। চ্যান তাকে আশ্বস্ত করে বলে যাই হয়ে যাক না কেন হুইয়ান কোম্পানির কোনো ক্ষতি হবে না। চ্যানের কথা শুনে মিস্টার জ্যাং তাকে একটি বড় প্রতিশ্রুতি দেয়। তিনি বলে অডিট টিম এখান থেকে চলে যাওয়ার পর তাওয়ের জায়গায় কোম্পানির নতুন হেড তোমাকে বানানো হবে। অন্যদিকে আমরা দেখি মিস্টার কাং তার সিনিয়রের হাতে একটি রিপোর্ট তুলে দেয়। এখানে কাং আত্মবিশ্বাসের সঙ্গে বলে এবারের তদন্তে তিনি পুরোপুরি নিশ্চিত। দেখে মনে হচ্ছে সে খুব বড় একটা সত্যের খোঁজ পেয়েছে। অন্যদিকে আমরা দেখি আজ চ্যানের বন্ধু ইয়ানের বিয়ে। সেখানে চ্যান, জিয়া, তুনি সহ সবাই ছিল। এদিকে ইয়ানের জীবনে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন, তাই সে তো খুবই নার্ভাস হয়ে যায়। তবে চ্যান তার বেস্ট ফ্রেন্ড হিসেবে প্রতিটি মুহূর্তেই তার পাশে থেকে দায়িত্ব পালন করে। বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যে একটি মজার রীতি পালন করা হয় যার নাম ফেথ অব ওয়েব। সেখানে জালের মতো একটি কাঠামো তৈরি করা হয় যেটা কিনা বরকনাকে পার হতে হয়। তবে তখনই ইয়ান মজা করে বলে আমার হয়ে চ্যান যাবে, আর অন্য পাশ থেকে জিয়াকে পাঠানো হয়। সবাই তো তাদেরকে চেয়ার আপ করতে থাকে। জিয়ার চ্যান খুব সাবধানে সেই রীতিটি সম্পূর্ণ করে মাঝখানে এসে দাঁড়ায়। এখানে তো তারা দুজনে অনেকটাই কাছাকাছি চলে আসে আর কিছু একটা বেঁধে তাদের রীতি সম্পূর্ণ করে। তারপর দুজনে আবার আগের জায়গায় চলে যায়। এভাবে তারা তো বিয়ের মধ্যে অনেক মজা করতে থাকে। তারপর বর আর কনের এন্ট্রি হয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত সব অতিথি তাদের অভিনন্দন জানায়। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তারা একে অপরকে আংটি পরিয়ে স্বামী স্ত্রী হিসেবে নতুন জীবনে পা রাখে। সবশেষে কনে তো নিজের ফুলের তোড়াটি পিছনের দিকে ছুঁড়ে দেয় আর সেটা গিয়ে জিয়ার হাতে পড়ে। তারপর জিয়া সে ফুলের তোড়াটি নিয়ে নবদম্পতির কাছে আসে আর তাদেরকে অভিনন্দন জানিয়ে সারা জীবন একে অপরের পাশে থাকার উপদেশ দেয়। যাই হোক, পরের দিন পুরো অফিস টিমকে একটি ট্রিপে নিয়ে আসা হয়। অডিট টিমের সব সদস্যদের সঙ্গে চ্যানও আসে। রুমে আসার পর তো জিয়ার এক মেয়ে কলিগ এসে তাকে হট একটা ড্রেস দেয় আর বলে এই ড্রেসটা পরে তুমি সমুদ্রে যাবে, দেখবে সব ছেলেরা তোমার দিকে হা হয়ে তাকিয়ে থাকবে। জিয়া বলে এসবের কোনো দরকার নেই। সে অন্য একটা ড্রেস পরে বের হয়ে যায়। তখনই শ্যান এসে জিয়াকে বলে এই ড্রেসে তোমাকে অনেক সুন্দর লাগছে, যেটা আবার চ্যানও শুনে ফেলে। সে তো খুবই জেলাস হতে থাকে। তারপর থেকে চ্যান আর শ্যানের মধ্যে জিয়াকে নিয়ে জেলাসি চলতেই থাকে। শ্যান জিয়ার কাছে আসতে চাইলে চ্যান তাদের মাঝে ঢুকে পড়ে, আবার চ্যান জিয়ার কাছে আসতে চাইলে শ্যান তাদের মাঝে ঢুকে পড়ত। তবে এত সুন্দর পরিবেশের মধ্যে জিয়ার চ্যানের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসে এবং খুব বেশি কেয়ার করে, কিন্তু কেউই নিজের মনের কথা খুলে বলতে পারছিল না। এদিকে জিয়ার শ্যান সারাদিন একসঙ্গে সময় কাটাতে থাকে। তারা অনেক গল্প করে এবং একে অপরের সঙ্গে বেশ স্বাভাবিকভাবে মিশে যায়। তাদেরকে এতটা কাছাকাছি দেখে চ্যানের তো ভীষণ জেলাস হতে থাকে। তার মনে হতে থাকে শ্যান যেন জিয়াকে তার থেকেও বেশি ভালো বুঝে। এই ভাবনাটা তাকে তো ভিতরে ভিতরে খুবই কষ্ট দিচ্ছিল। তারপর পুরো টিম একসঙ্গে অনেক ছবি তোলে এবং সমুদ্রের ধারে দারুণ একটা সময় কাটায়। সবাই মিলে হাসি ঠাট্টা আর নানা ধরনের গেম খেলতে শুরু করে। রাতের বেলায় তারা তো ট্রুথ অর ডিয়ার খেলতে শুরু করে। জিয়ার পালা আসলে তাকে জিজ্ঞাসা করা হয় তোমার কেমন বয়ফ্রেন্ড পছন্দ। জিয়া বলে
আমি এমন একজন মানুষ চাই যার উপর আমি পুরোপুরি ভরসা করতে পারি, আর যে আমার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধেও লড়তে পারে। তার এ উত্তর শুনে সবাই তো হাসতে থাকে, তবে চ্যান চুপচাপ তার কথা শুনছিল, কারণ সে খুব ভালো করেই জানতো জিয়ার জন্য প্রয়োজন হলে সে সত্যি পুরো পৃথিবীর সঙ্গেও লড়াই করতে রাজি আছে। যাই হোক, পরের দিন জিয়া নিজের বন্ধুদের সঙ্গে সমুদ্রের ধারে কাঁকড়া ধরতে আসে, কিন্তু হঠাৎ করেই তার এক বন্ধু একটি গভীর গর্তে পড়ে যায় এবং তার পায়ে আঘাত লাগে। বন্ধুকে বাঁচানোর জন্য জিয়া এক মুহূর্ত দেরি না করে নিজেই গর্তের ভিতরে নেমে যায়। অনেক কষ্টে সে তার নিজের বন্ধুকে উপরে তুলতে সক্ষম হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এবার সে নিজেই সে গর্তে আটকে যায়। জিয়া তার বান্ধবীকে বলে, তুমি দ্রুত গিয়ে সবাইকে খবর দাও। বান্ধবী দৌড়ে গিয়ে পুরো টিমকে বিষয়টি জানিয়ে দেয়। এই শুনে চ্যান তো সাথে সাথে দৌড়ে জিয়ার কাছে আসতে থাকে। অনেক কষ্টের পর সে জিয়াকে গর্ত থেকে উদ্ধার করে, আর বাইরে তোলার সঙ্গে সঙ্গেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস গড যে তুমি ঠিক আছো। সেই মুহূর্তে চ্যানের চোখে মুখে শুধু ভয় আর দুশ্চিন্তা দেখা যাচ্ছিল। এখানে জিয়ার শরীরে বেশ কিছু আঘাতও লেগেছিল, সেটা দেখে চ্যান তো আরো বেশি চিন্তায় পড়ে যায়। সে বলে, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? জিয়া শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে চ্যান তাকে ঠিক কতটা ভালোবাসে এবং তার জন্য কতটা চিন্তা করে। কিছুক্ষণ পর রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায়। তারপর চ্যান জিয়াকে নিয়ে হাসপাতালে যায় চেক আপ করানোর জন্য। ডক্টরের চেক আপ শেষ করে তারা দুজনে সমুদ্রের পাড়ে আসে। এক জায়গায় বসে জিয়া চ্যানকে জিজ্ঞাসা করে, প্রতিবার তুমি আমাকে বাঁচাতে আসো তখন তোমার মাথায় কি চলে? চ্যান এক মুহূর্ত না ভেবে উত্তর দেয়, কিছুই না, কারণ আমি যদি এক সেকেন্ডের জন্য থেমে যাই তাহলে সেই এক সেকেন্ডই তোমার জীবনের জন্য অনেক বড় ঝুঁকি হয়ে যেতে পারে। চ্যানের এই কথাটা শুনে জিয়া তো বেশ ইমোশনাল হয়ে যায় আর বলে, আমিও সবসময় তোমাকেই বাঁচাতে চাই, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমার জন্য আরো বেশি কষ্টের কারণ হয়ে যাই। চ্যান তার দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলে, তোমার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করতে রাজি আছি। এবার জিয়া আর নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পারে না। সে এগিয়ে গিয়ে চ্যানকে কিস করে বসে। তারপর দুজনই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। অনেকদিন ধরে জমে থাকা সব ভুল বোঝাবুঝি যেন এক মুহূর্তেই দূর হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি টুনি ইয়ানের বউয়ের নেলস ঠিক করে দিচ্ছিল। কাজ করতে করতে সে হঠাৎ জিজ্ঞাসা করে, চ্যান কি কাউকে ডেট করছে? ইয়ানের বউ বলে, সত্যি বলতে আমি এই ব্যাপারে কিছুই জানি না। এর কিছুক্ষণ পর টুনি, ইয়ান এবং ইয়ানের বউ একসঙ্গে লাঞ্চ করছিল। খাওয়ার সময় টুনি হঠাৎ ইয়ানকে জিজ্ঞাসা করে, জিয়া আর চ্যান কি সত্যি আপন ভাই বোন না? ইয়ান বলে, না, তারা আপন ভাই বোন না। টুনি বলে, তাহলে কি তাদের দুজনের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে? ইয়ান হেসে বলে, সেটার সম্পর্কে আমি আসলে কিছুই জানি না। এদিকে তারা সবাই সমুদ্র সৈকত থেকে শহরে ফেরার জন্য ট্যাক্সি বুক করে। জিয়ার শান্ত একই ট্যাক্সিতে উঠে বসে। ঠিক তখনই চ্যানও এসে তাদের সঙ্গে ওই ট্যাক্সিতে বসে পড়ে। ট্যাক্সিতে উঠে চ্যান তো শ্যানকে বলে, আমার চোখে একটু সমস্যা হয়েছে, সামনে বসলে চোখে আরো বেশি আলো পড়বে, তাই তুমি সামনে গিয়ে বসো। শ্যান বলে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, যার সমস্যা হচ্ছে সে নিজেই সামনে গিয়ে বসতে পারে। এই দুজনের ঝগড়া দেখে জিয়া বলে, সরো, আমি গিয়ে সামনে বসছি। তারপর জিয়া সত্যি সত্যি সামনে গিয়ে বসে পড়ে আর ওরা দুজন পিছনে একসাথে বসে যেতে থাকে। কিছুটা যাওয়ার পর জিয়া তো ঘুমিয়ে পড়ে, আর ঘুমের ঘরে সে পড়ে যেতে গেলে চ্যান তার মাথাটা ধরে রাখে। তখনই শ্যান জিয়াকে এটা দিয়ে ঘুমাতে বলে। যেতে যেতে চ্যান হঠাৎ করে শ্যানকে জিজ্ঞাসা করে, তোমার হোটেল তো অন্যদিকে, তাহলে তুমি এদিকে কেন যাচ্ছ? শ্যান বলে, আগে জিয়াকে ওর বাসায় পৌঁছে দিব, তারপর আমি হোটেলে ফিরে যাব। এই কথা শুনে চ্যানের তো ভীষণ রাগ হয়, তবে সে কিছুই বলে না। অবশেষে শ্যান জিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে ট্যাক্সি নিয়ে নিজের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বাড়িতে ফিরে চ্যান লক্ষ্য করে জিয়ার আজ খুবই মন খারাপ লাগছে, তাই সে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমার কি শরীর খারাপ? জিয়া বলে, না, আমার কিছুই হয়নি। তারপর জিয়া নিজের রুমে এসে ফোনে পুরনো মেসেজগুলো দেখতে গিয়ে হঠাৎ কাংয়ের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। সে সঙ্গে চ্যানের সঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত একের পর এক তার চোখের সামনে ভেসে ওঠে। এমনকি আজকের কিসের কথাটাও মনে পড়ে যায়। সে গভীর চিন্তায় ডুবে যায়, কারণ তার মনে এখনো অনেক প্রশ্ন আর দ্বিধা রয়েছে। কিন্তু একটা বিষয় একদম পরিষ্কার, সে চ্যানকে ভীষণ ভালোবাসে এবং কোনোভাবেই তাকে হারাতে চায় না। এদিকে মাঝরাতে একটা দুঃস্বপ্ন দেখে চ্যানের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে অবাক হয়ে যায়, কারণ পুরো ঘরের মধ্যে বৃষ্টির পানি ঢুকে গিয়েছে। বাইরে বেরিয়ে সে দেখে জিয়া একা একা সেই পানি বের করার চেষ্টা করছে। চ্যান জিজ্ঞাসা করে, এত পানি কিভাবে এলো? জিয়া জানায়, জানালার কাজ ভেঙে গিয়েছে, তাই বৃষ্টির সব পানি ঘরের ভিতরে ঢুকে পড়েছে। তারপর দুজনে একসঙ্গে অনেকক্ষণ ধরে ঘরের সব পানি পরিষ্কার করতে থাকে এবং বৃষ্টির পানি নিয়ে দুষ্টামিও করতে থাকে। এভাবে তারা নিজেদের মধ্যে কিছু সময় কাটিয়ে
একটা সোফায় এসে বসে পড়ে। চ্যান বরাবরের মতোই জিয়ার চুলগুলো মুছে দেয় আর তার গায়ে চাদর দিয়ে দেয়, মানে কেয়ার করতে থাকে আর কি। জিয়া বলে চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। চ্যান বলে এখানে? জিয়া বলে হ্যাঁ, এবার তুমিও এখানে আসো। তারপর তো তারা দুজনে একজন আরেকজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জিয়া বলতে থাকে বৃষ্টিটা কিন্তু খারাপ না, ভালোই ছিল। চ্যান বলে এই বৃষ্টির জন্য জানালার কাজ ভেঙে গিয়েছে, ভালো হয় কি করে? জিয়া বলে জানালা তো তুমি ঠিক করতে পারবে। আসলে জিয়া এখানে বুঝাতে চাইছিল বৃষ্টির জন্যই তো সে এখন চ্যানকে এভাবে কাছে পেয়েছে। তারপর তারা এখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পুলিশ তো চেকিং বসায়। তারা একের পর এক ট্রাক তল্লাশি করতে থাকে, কিন্তু কোথাও কোনো সন্দেহজনক জিনিস খুঁজে পায় না। ফলে মিস্টার জ্যাং এর সব ট্রাকই সহজে চেকপোস্ট পার হয়ে যায়। তারপর মিস্টার জ্যাং মিস্টার লুয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা করে। অনেক কথাবার্তার পর শেষ পর্যন্ত সে ডিলটা তারা করে ফেলে। ডিল ফাইনাল করার পর জ্যাং যখন গাড়িতে করে যাচ্ছিল তখন হঠাৎ করে সে চ্যান আর জিয়ার একটি ছবি দেখতে থাকে। ছবিটার দিকে তাকিয়ে সে বলে যতদিন এ দুজন একসঙ্গে থাকবে ততদিন চ্যান কখনোই আমাদের লোক হবে না। তাই তিনি নিজের সেক্রেটারিকে নির্দেশ দেয় যেভাবেই হোক জিয়ার সঙ্গে একটি ডিনারের ব্যবস্থা করো। এদিকে অডিট টিম নিজেদের কাজ শেষ করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই একজন এসে জানায় মিস্টার জ্যাং জিয়াকে ডিনারের জন্য ইনভাইট করেছে। এ কথা শুনে শ্যান তো সঙ্গে সঙ্গে বলে ওঠে আজকে তো আমাদের পুরো টিম ডিনারের প্ল্যান করেছে। তখনই জিয়া বলে আমি মিস্টার জ্যাং এর নিমন্ত্রণ ফিরিয়ে দিতে পারবো না, তাই আমাকে ওনাদের সঙ্গে যেতে হবে। এই কথা শুনে শ্যান দ্রুতই চ্যানকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। ডিনারের সময় মিস্টার জ্যাং জিয়ার দিকে তাকিয়ে বলে তোমাকে তো খুব চিনা চিনা লাগছে, মনে হচ্ছে এর আগেও কোথাও তোমার সঙ্গে দেখা হয়েছে। জিয়া বলে আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, আমি ছোটবেলা থেকে চ্যানের সঙ্গে বড় হয়েছি। ঠিক সে সময় মিস্টার জ্যাং এর সেক্রেটারি ভিতরে এসে বলে স্যার চ্যান আপনার সঙ্গে দেখা করতে এসেছে। মিস্টার জ্যাং বলে ঠিক আছে, তাকে ভিতরে পাঠিয়ে দাও। চ্যান তার হাতে একটা ওয়াইনের বোতল নিয়ে ভিতরে ঢুকে আর বলে মনে হচ্ছে আমি ভুল সময়ে চলে এসেছি। মিস্টার জ্যাং হেসে বলে কি বলছো, আমি তো তোমার বোনের সাথেই ডিনার করছি। সঙ্গে সঙ্গে চ্যান জবাব দেয় আমরা মাত্র 2 বছর একসঙ্গে ছিলাম, ও আমার আপন বোন না। চ্যান আসলে এই বলে মিস্টার জ্যাংকে বোঝাতে চাইছিল যে জিয়ার সঙ্গে তার সম্পর্ক এতটাও ক্লোজ না, যাতে করে মিস্টার জ্যাং জিয়ার কোনো ক্ষতি না করে। তারপর মিস্টার জ্যাং জিয়ার সামনে চ্যানের অনেক প্রশংসা করতে শুরু করে। তিনি বলে কোম্পানিতে যখনই বড় কোনো সমস্যা হয় প্রতিবারই চ্যান সেটা খুব সুন্দরভাবে সমাধান করে। তবে কথার মাঝেই তিনি চ্যানকে অনেকটা হুমকির মতো দিয়ে বলে এতদিন যেভাবে সততার সঙ্গে কাজ করেছো সেভাবেই কাজ করে যাও, তা না হলে তোমার বোন হুইয়ান কোম্পানিতে আর কতদিন কাজ করবে সেটা আমি বলতে পারছি না। চ্যান ওনার কথার আসল মানে বুঝতে পারে এবং চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানায়। ডিনার শেষ হওয়ার পর চ্যান আর জিয়া গাড়িতে করে বাড়ি ফিরছিল। পথের মধ্যে চ্যান তো রাগ করে জিয়াকে জিজ্ঞাসা করে তুমি সেখানে কেন গেলে, তুমি জানো না মিস্টার জ্যাং কেমন মানুষ? জিয়া বলে উনি আমাকে পার্সোনালি ইনভাইট করেছিল, তাছাড়া উনি আগেই আমাদের সম্পর্কে সব কথা জানতেন। আমি কিভাবে ওনার ইনভিটেশন ফিরিয়ে দিতাম? আসলে উনি আমাকে ব্যবহার করে তোমাকে নিজের পাশে রাখতে চাইছে। জিয়ার মনে হয় চ্যানকে দিয়ে হয়তো মিস্টার জ্যাং খুবই বিপজ্জনক কোনো কাজ করাতে যাচ্ছে। যাই হোক পরের দিন জিয়া অফিসে এসে দেখতে পায় জ্যাং তো চ্যানের সাথে আলাদা কথা বলছে আর তারা কোনো একটা প্ল্যান করছে, যেটা দেখে জিয়া সন্দেহ আরো বেড়ে যায়। রাতের বেলা বাসায় এসে জিয়া দেখে চ্যান নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে। সে জিজ্ঞাসা করে তুমি আবার কোথায় যাচ্ছ? চ্যান কিছুই বলে না। এতে জিয়ার সন্দেহ তো আরো বাড়তে থাকে। তার মনে হয় মিস্টার জ্যাংই হয়তো তাকে কোথাও একটা পাঠাচ্ছে। সে রাগ করে বলে আমি তোমাকে কোথাও যেতে দিব না। চ্যান বলে আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। জিয়া তো তার রুমের দরজাটা বন্ধ করে দেয় আর চ্যানের বিছানায় বসে পড়ে। চ্যান জিজ্ঞাসা করে তুমি রুমের দরজা বন্ধ করেছো কেন, আর এখানে কি করছো? তোমার রুমে যাও। জিয়া বলে আজকে আমি এখানেই ঘুমাবো। চ্যান বলে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। জিয়া তো আবেগ ভরা গলায় বলতে থাকে অতীতে যা হয়েছে তা হয়েছে, কিন্তু এবার আমি তোমাকে আর কোথাও যেতে দিব না। এই বলে সে বিছানায় শুয়ে পড়ে। চ্যান তার পাশে এসে বসে আর বলে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু এই কথাটা শুনে জিয়ার চোখে পানি চলে আসে। সে বলে ঠিক এই কথাটা তুমি 6 বছর আগেও আমাকে বলেছিলে, তারপর আর ফিরে আসোনি। এবার তুমি কোথাও যাবে না, ব্যাস এটাই আমার শেষ কথা। পরের দিন ভোর 4টার দিকে চ্যান চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায়। জিয়া কিন্তু সজাগই ছিল। সে জানালার পাশে দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখে কিন্তু কিছুই বলে না।
অন্যদিকে চ্যান একটা নির্জন জায়গায় কয়েকজন গুন্ডা টাইপ লোকের সঙ্গে দেখা করে। সেখানে আরো 3 জন আগে থেকে অপেক্ষা করছিল। চ্যান তাদেরকে জিজ্ঞাসা করে মাল কোথায়। একজন বলে এখান থেকে বের হলেই মাল পেয়ে যাবে। চ্যান বলে আমাদের তো এমন কোনো ডিল ছিল না, মাল না দেখে আমি কোথাও যাব না। তার কথা শুনে লোকগুলো তার উপর চাপ সৃষ্টি করতে শুরু করে। এদিকে জিয়া তো চ্যানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। সে একজন পুলিশ অফিসারকে ফোন করে জানায় কয়েকজন লোক একটা জায়গায় জড়ো হয়েছে, সেখানে মারামারি হওয়ার সম্ভাবনা আছে। সে তো গাড়ির নাম্বার প্লেটের পাশাপাশি চ্যানের নামও জানিয়ে দেয়। এদিকে একজন গুন্ডা চ্যানকে বলে চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু চ্যান স্পষ্ট জানিয়ে দেয় মাল না দেখি সে কোথাও যাবে না। ঠিক তখনই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় আর সবাইকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো। পরিস্থিতি সামলাতে চ্যান বলে আমার একটা প্যাকেজিং কোম্পানির কিছু মাল ডেলিভারি নেওয়ার কথা ছিল, সেই মাল চেক করতে এখানে এসেছি। গুন্ডাগুলো চ্যানের কথায় সায় জানায়। পুলিশ তাদের কথা শুনে বলে ঠিক আছে, কিন্তু এখনই কেউ কোথাও যেতে পারবে না, আগে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। অবশেষে জিজ্ঞাসাবাদ শেষ হলে পুলিশ সবাইকে ছেড়ে দেয়। তারপর ওই গুন্ডারা সেখান থেকে চলে যায়। তবে চ্যান কাংয়ের সঙ্গে গাড়িতে করে যেতে থাকে। এখানে চ্যান কাংকে জানায় যে মাল খুঁজতে তারা এসেছিল সেটা ওই লোকেরা আগে অন্য কোথাও সরিয়ে ফেলেছে। কাং বলে এটা তো স্বাভাবিক, কারণ এখন পুলিশের সব নজর নদীপথে হওয়া ট্রান্সপোর্টেশনের উপর, তাই ওরা কোনো ঝুঁকি নিতে চায়নি। তবে একটা বিষয় চ্যানের তো খুবই অদ্ভুত লাগে। সে কাংকে জিজ্ঞাসা করে আপনার তো এখানে পৌঁছানোর কথা ছিল সন্ধ্যা 6:30টায়, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে চলে এলেন? কাং বলে কেউ একজন ফোন করে জানিয়েছিল এখানে কয়েকজন লোক মারামারি করার জন্য জড়ো হয়েছে, তাই আমি পুলিশ নিয়ে এখানে চলে আসি। এই শুনে চ্যান বুঝে যায় ফোনটা আর কেউ নয়, বরং জিয়াই করেছিল। সে বুঝতে পারে জিয়া তার নিরাপত্তার জন্যই পুলিশকে খবর দিয়েছিল, যাতে সে কোনো বিপদে না পড়ে। তারপর চ্যান বাড়িতে ফিরে এসে জিয়াকে ডাকতে থাকে, কিন্তু কোথাও জিয়া ছিল না। সে জিয়ার রুমে গিয়ে দেখে সেখানেও সে নেই। প্রথমে তার মনে হয় জিয়া হয়তো বাইরে কোথাও গিয়েছে, কিন্তু আলমারি খুলে সে বুঝতে পারে জিয়া তার সব কাপড় আর জিনিসপত্র নিয়ে চলে গিয়েছে। চ্যানের তো এটা ভেবে খুবই কষ্ট হয় যে জিয়া সত্যি এবার তাকে ছেড়ে চলে গিয়েছে। এই ভেবে তার মুখটা একদম মলিন হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি জিয়া, শ্যান এবং তাদের পুরো অডিট টিম একসাথে একটি বিজনেস ট্রিপে আসে। সবাই গুরুত্বপূর্ণ একটি কাজের জন্য এখানে এসেছিল। শ্যান জিয়াকে তার রুম দেখিয়ে বলে অডিট টিমের সবাই এই একই ফ্লোরে আছে, তোমার কোনো কিছু দরকার হলে বা কোনো সমস্যা হলে কোনো দ্বিধা ছাড়াই আমাকে বলবে। জিয়া বলে ঠিক আছে। এদিকে চ্যানের বাড়িতে তনি আসে। সে জিজ্ঞাসা করে জিয়া কোথায়। আজ তো তাকে কোথাও দেখা যাচ্ছে না। চ্যান বলে সে তো একটা বিজনেস ট্রিপে গিয়েছে। তারপর চ্যান তনিকে জিজ্ঞাসা করে তুমি হঠাৎ এখানে কেন আসলে? তনি বলে তোমার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে। চ্যান বলে কি কথা? তনি বলে সে জানে চ্যান আর জিয়ার মধ্যে নিশ্চয়ই কিছু চলছে, তবে সে এখানে কোনো অনুরোধ করতে আসেনি, বরং বলতে এসেছে অনেকদিন ধরেই তার চ্যানের প্রতি আলাদা একটা অনুভূতি আছে। তবে চ্যান তাকে জানিয়ে দেয় তার মনে তনির জন্য সেরকম কোনো অনুভূতিই নেই। তনি বলে এটা আমি আগেই জানতাম, তবে আমি শুধু নিজের মনের কথাটা বলতে চেয়েছিলাম, এখন সেটা বলতে পেরে অনেকটাই হালকা লাগছে। এই বলে সে চলে যেতে থাকে। তখনই চ্যান তাকে পিছন থেকে ডেকে বলে ভবিষ্যতে যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় তাহলে নির্দ্বিধায় আমার কাছে চলে এসো, আমি সবসময় তোমাকে সাহায্য করতে তোমার পাশে আছি। তনি বলে ঠিক আছে। এই বলে সে চলে যায়। অন্যদিকে জিয়ার শ্যান তাদের অডিট টিমের সঙ্গে অফিসের কাজে এক জায়গায় রওনা দেয়। এদিকে কাং আর চ্যান নিজেদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। কাং চ্যানকে বলে তোমার কাজ শুধু ওদের উপর নজর রাখা, বাকি সবকিছু আমি নিজেই সামলে নিব। ওদের কথা শুনে আমরা বুঝতে পারি চ্যান হয়তো কাংয়ের সাথে মিলেই কাজ করছে, যেটার সম্পর্কে আর কেউই জানতো না। তার পরের সিনে দেখা যায় মিস্টার জ্যাং চ্যানকে ডেকে পাঠায় আর বলে মিস্টার লু তাকে জানিয়েছে যে চ্যানের কারণে সে শিপ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরেছে, তা না হলে পুলিশ অনেক আগেই সেটা ধরে ফেলতো। তারপর জ্যাং চ্যানকে প্রশ্ন করে তুমি কি সত্যি আমাদের পক্ষে কাজ করো? চ্যান বলে না। তারপর হাসি দিয়ে বলে আপনার কি মনে হয় আমি অন্য কারোর হয়ে কাজ করি? জ্যাং বলে ঠিক তেমন না, আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা করি। তারপর সে চ্যানকে একটি রিপোর্ট দেয় আর জানায় অডিট টিম দিন দিন তাদের জন্য বড় সমস্যার কারণ হয়ে যাচ্ছে, এখন তাদের একটা ব্যবস্থা করা উচিত। পরের সিনে সবাই মিটিং রুমে বসে রিপোর্ট নিয়ে আলোচনা করতে থাকে। রিপোর্ট দেখে চ্যান বলে মোটামুটি সবকিছু ঠিক আছে, তবে কয়েকটি জায়গায় কিছু ভুল আছে। জিয়া তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলে রিপোর্টে যা লেখা আছে তা সবই সত্য। একজন অডিটর হিসেবে কোম্পানির বিশ্বাসযোগ্যতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করাই তার দায়িত্ব। তারপর সে চ্যানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে আর কোনো সমস্যা কি তোমার চোখে পড়েছে? চ্যান আর কিছু না বলায় জিয়া সেখানে মিটিং শেষ করে দেয়।
মিটিং শেষ করে চ্যান তো জিয়াকে আলাদা করে এক জায়গায় নিয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এই রিপোর্টে সাইন করলে কেন? এখন তো এই রিপোর্টের পুরো দায় তোমাকে নিতে হবে। জিয়া বলে, আমি সেটা খুব ভালো করেই জানি। চ্যান গভীর নিঃশ্বাস ফেলে বলে, হয়তো আমি এতদিন ভুল ছিলাম। যদি তুমি এ বাড়ি ছেড়ে নিজের শহরে ফিরে যাও তাহলে আমি আর কখনোই তোমাকে আটকাবো না। তবে একটা অনুরোধ, আমি চাই তুমি যেন আর কখনোই এমন কোনো বিপজ্জনক কাজে জড়িয়ে না পড়ো যেখানে প্রয়োজন হলে সে তাকে বাঁচাতেই পারবে না। চ্যানের এই কথা শুনে জিয়া তো কিছুটা রেগে যায় আর বলে, আমি খুব ভালো করেই জানি আমি কি করছি। আমি আর এখন আগের জিয়া নই যাকে তুমি সবসময় প্রটেক্ট করতে। এখন আর আমার তোমার প্রটেকশনের কোনো দরকার নেই। তুমি এখনো অতীতেই আটকে আছো। বুঝার চেষ্টা করো, আমি বড় হয়েছি আর নিজেকে প্রটেক্ট করতেও শিখে গিয়েছি। এখন তুমি আমার থেকে দূরে থাকো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি তুনি শ্যানের সঙ্গে দেখা করতে আসে। অন্যদিকে জিয়া আর কাং একসঙ্গে লাঞ্চ করছিল। খাওয়ার সময় কাং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে আর কতদিন থাকবে? এই কথা শুনে জিয়া বলে, আপনি কি জানতে চাইছেন? অডিট কবে শেষ হবে নাকি আমি এখানে আর কতদিন থাকবো? তারপর সে হালকা সন্দেহ করে বলে, হয়তো চ্যানি আপনাকে আমার উপর নজর রাখতে পাঠিয়েছে। কাং হেসে বলে, চ্যানের এতটাও সাহস নেই যে সে আমাকে কারোর উপর নজর রাখতে অর্ডার করবে। আমি নিজের ইচ্ছাতে এখানে এসেছি। জিয়া বলে, সবকিছুই নির্ভর করছে চ্যান কতটা সহযোগিতা করছে তার উপর। অনেকদিন ধরেই একটা প্রশ্ন করতে চাইছিলাম, চ্যান আর আপনি মিলে হুইয়ান কোম্পানিতে আসলে কি করছেন? কাং তো তার এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে উল্টো জিয়াকেই জিজ্ঞাসা করে, তোমার কাছে চ্যান কেমন মানুষ? জিয়া অবাক হয়ে জানতে চায়, আপনি কি বলতে চাইছেন? কাং বলে, ধরো চ্যান যদি পুলিশ একাডেমিতে যোগ দিয়ে থাকে এবং একটা বড় উদ্দেশ্য পূরণ করার জন্য তাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়ে থাকে আর সেই কাজ করতে গিয়ে সে নিজেও আঘাত পেয়ে থাকে, তাহলে তুমি কি বলবে? এই সব কিছুর জন্য তাকেই দোষ দিবে? জিয়া বিন্দুমাত্র দ্বিধা না করে বলে, যদি সেটা কোনো ভালো এবং সঠিক উদ্দেশ্যের জন্য হয়ে থাকে তাহলে আমি কখনোই তাকে দোষ দিব না। কাং বলতে থাকে, কোনটা সঠিক উদ্দেশ্য সেটা সবসময় এত সহজে বোঝা যায় না। জিয়া বলে, আমি চ্যানকে বিশ্বাস করি, তবে আমারও ওর জন্য চিন্তা হয়। কাং বলে, আমি জানি তোমরা একে অপরকে কতটা ভালোবাসো। এটা শুনে তো জিয়া একদম চুপ হয়ে যায়। অন্যদিকে চ্যান সারা রাত একটু ঘুমাতে পারছিল না। সে বারবার ফোনে জিয়ার প্রোফাইল দেখতে থাকে কিন্তু তার কোনো ছবি প্রোফাইলে দেখতে পায় না। তাই চ্যানের মনে হয় জিয়া হয়তো তাকে ব্লক করে দিয়েছে। সে তো সাথে সাথে তার বন্ধু ইয়ানকে ফোন করে জিজ্ঞাসা করে, তোর ফোনে কি জিয়ার প্রোফাইল ছবি দেখা যাচ্ছে? এত রাতে চ্যানের এমন প্রশ্ন শুনে ইয়ান তো বিরক্ত হয়ে যায় আর বলে, এটা জিজ্ঞাসা করার জন্য তুই আমাকে এত রাতে ফোন করেছিস? ভাই, আমি নতুন বিয়ে করেছি, আমাকে একটু শান্তিতে থাকতে দে। এই বলে সে ফোন কেটে দেয়। পরের দিন আমরা দেখি জিয়ার মা চ্যানের বাড়িতে চলে আসে। দরজা খুলে চ্যান তো অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? জিয়ার মা জানতে চায়, জিয়া কি এখানে আছে? চ্যান বলে, না, সে এখানে নেই, চলুন বাইরে গিয়ে কথা বলি। বাইরে এসে চ্যান ওনাকে জিজ্ঞাসা করে, আপনি হঠাৎ এখানে কেন এসেছেন? জিয়ার মা বলে, তিনি জিয়ার জন্য খুবই চিন্তিত, তাই এখানে এসেছে। চ্যান বলে, আপনি যদি সত্যি জিয়াকে নিয়ে এতটাই চিন্তিত থাকতেন তাহলে তাকে কখনই এভাবে ছেড়ে চলে যেতেন না। জিয়ার মা তো তখন অনেকটা আবেগাপ্লুত হয়ে বলে, তুমি যদি জিয়ার সঙ্গে দেখা করো তাহলে ওকে বলে দিও আমি ওর কাছে কিছু চাইতে ফিরে আসিনি, আমি শুধু একবার তাকে দেখতে চাই। এই শুনে চ্যান আর কিছুই বলে না, ফিরে যেতে থাকে। ঠিক তখনই জিয়ার মা পিছন থেকে জিজ্ঞাসা করে, তোমরা কি এখনো ভাই বোন হওয়ার অভিনয় করে যাচ্ছ? জিয়ার মায়ের মুখে এমন প্রশ্ন শুনে চ্যান তো থেমে যায়। তারপর কথা ঘুরিয়ে অন্য কথা বলতে থাকে যে এত কিছু হয়ে যাওয়ার পর এখন নিজের ভুল বুঝে কি লাভ, অনেক দেরি হয়ে গিয়েছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি জিয়া ভীষণ চিন্তিত আর মানসিক চাপে রয়েছে। ঠিক তখনই শ্যান তার কাছে এসে শান্ত করার চেষ্টা করে আর বলে, এত বেশি স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু জিয়ার মনে একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল। সে বলে, মনিকা এতদিন ধরে আমাদের তদন্তে বাধা দেওয়ার জন্য এত চেষ্টা করেছিল, হঠাৎ করে সবকিছু ছেড়ে দিল কেন? নিশ্চয়ই হেসিটিতে বড় কিছু ঘটেছে। শ্যান জানায় সে হেসিটির শর্ট পজিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। জিয়া বলে, সেটাই কি? শ্যান বলে, হুইয়ান কোম্পানির অ্যাকাউন্টে একটা বড় হিডেন ফান্ডিং গ্যাপ আছে, অর্থাৎ কোম্পানির ফাইন্যান্সিয়াল রেকর্ডে বিশাল অঙ্কের অর্থের গরমিল লুকিয়ে রাখা হয়েছে। এটা শুনে জিয়া বুঝে যায় হংগ্যাং কোম্পানি ক্রমাগত হুইয়ান কোম্পানির উপর চাপ সৃষ্টি করছে। আর যদি মিস্টার জ্যাং নিজের হিসাব মিলিয়ে সত্যিটা লুকিয়ে রাখতে চায় তাহলে খুব শীঘ্রই তাকে বড় কোনো পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ এখন হুইয়ান কোম্পানির বিশাল ফাইন্যান্সিয়াল স্ক্যাম ফাঁস হওয়ার সম্ভাবনা আগের চেয়েও অনেক বেশি।
পরের দৃশ্যে দেখা যায় জিয়ার মা একটি জুয়েলারির দোকানে গিয়ে জিয়ার জন্য একটি সোনার ব্রেসলেট কিনছে। ব্রেসলেটটি হাতে নিয়ে তিনি জিয়ার ছোটবেলার কথা মনে করতে থাকে আর নিজের ভুলগুলো উপলব্ধি করতে থাকে। তিনি বুঝতে পারে সারা জীবন তিনি নিজের মেয়েকে কতটা অবহেলা করেছে, কখনোই তাকে একজন মায়ের ভালোবাসা দেয়নি, এমনকি সময়ও দেয়নি। যাই হোক, পরের সিনে দেখা যায় জিয়া তার মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল, কারণ তাকে জানানো হয়েছে তার মা তার সঙ্গে এই শহরে দেখা করতে এসেছে। তবে এখানে এসে জিয়ার মুখে তো কোনো আনন্দই ছিল না। সে তার মাকে কঠিন হয়ে বলতে থাকে, যা বলার আছে তাড়াতাড়ি বলে ফেলো। তার মা তো পুরনো দিনের কথা মনে করে বলে, আমি ভেবেছিলাম এত বছর পর ট্যাঙ্ক সিটি অনেক বদলে গিয়েছে, কিন্তু এখানে এসে দেখলাম সবকিছু এখনো আগের মতোই আছে। তারপর জিয়ার মা জিয়াকে আরো বলে, তোমার মনে আছে তুমি যখন ক্লাস 5-এ পড়তে তখন চাইনিজ আর ম্যাথ দুটো বিষয়ে ফুল মার্কস পেয়েছিলে? জিয়া বলে, সবই আমার মনে আছে। তারপর সে তার মাকে অতীতের সব কষ্টের স্মৃতিগুলো মনে করিয়ে দেয়, সাথে আরো বলে, আমার এটাও মনে আছে সেদিন তোমার কাছে একটা ফোন এসেছিল আর আমি বার্গার শেষ করার আগে তুমি আমাকে একা রেখে চলে গিয়েছিলে। শেষ পর্যন্ত আমাকে একাই বাড়ি ফিরতে হয়েছিল। এমনটা শুধু একবার নয়, বহুবার হয়েছে। এমনকি হাই স্কুলে পড়ার সময়ও তুমি আমাকে এভাবেই একা ফেলে চলে গিয়েছিলে। তারপর সে আর কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি তার মাকে জিজ্ঞাসা করে, আসলে তুমি আমাকে দেখা করতে কেন ডেকেছিলে? জিয়ার মা বলে, আমি তো শুধু তোমাকে একবার দেখতে এই শহরে আবারও ফিরে এসেছি। কিন্তু এবার জিয়া তো তার মায়ের কোনো কথাই বিশ্বাস করে না। সে শুধু বলে, তুমি যদি শুধু এতটুকুর জন্য এসে থাকো তাহলে তো সেটা বলেই ফেলেছো, আমাকেও দেখে ফেলেছো, এখন তুমি যেতে পারো। এবার আমাকে বলো তুমি কোথায় উঠেছো, আমি তোমার জন্য একটা ট্যাক্সি ডেকে দিই। মেয়ের মুখে এমন কথা শুনে তার মা অনেকটাই কষ্ট পায় আর বলে, আমি আর এখন অন্য কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। এই বলে জিয়ার মা তো সামনের দিকে এগিয়ে যেতে থাকে। জিয়াও তার মায়ের পিছন পিছন যায়। ঠিক তখনই আমাদেরকে ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখা যায় ছোটবেলাতেও জিয়া ঠিক এইভাবেই তার মায়ের পিছন পিছন হাঁটতো। যখন তার মা অন্য কারোর সঙ্গে কথা বলায় ব্যস্ত থাকতো, তার মেয়ের দিকে নোটিশও করতো না। বর্তমানে জিয়া তার মাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু তার মা কোনো উত্তর না দিয়ে একটি শপে ঢুকে পড়ে আর কয়েন এক্সচেঞ্জ করে ক্ল মেশিন থেকে খেলনা তোলার চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টা করার পরও তিনি একটা খেলনাও তুলতে পারে না। তখন জিয়া এগিয়ে এসে খুব সহজেই একটি খেলনা বের করে ফেলে। এটা দেখে তার মা তো ভীষণ খুশি হয়ে যায় আর খেলনাটি জিয়ার হাতে দিয়ে বলে, এটা তুমি রেখে দাও। কিন্তু জিয়া সেটা নিতে রাজি হয় না, উল্টো বলে, এটার আমার এখন কোনো দরকারই নেই। মা বলে, আমার মনে আছে ছোটবেলায় তুমি এমন খেলনা খুব পছন্দ করতে। জিয়া বলে, ওইসব অনেক পুরনো কথা, এখন আমি বড় হয়ে গিয়েছি। তার কথায় স্পষ্ট বোঝা যায় শুধু খেলনাই নয়, নিজের শৈশবের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত সে অনেক আগে হারিয়ে ফেলেছে। তারপর দুজন একটি রেস্টুরেন্টে যায়। সেখানে জিয়া আবারও জিজ্ঞাসা করে, তুমি এখান থেকে কবে যাবে আর কেনই বা এখানে এসেছো? মা তখন একটি গোল্ডের ব্রেসলেট বের করে জিয়াকে দিয়ে বলে, আমি অনেক আগেই তোমাকে কথা দিয়েছিলাম একদিন তোমাকে একটা গোল্ডের ব্রেসলেট কিনে দিব, কিন্তু তখন আমার কাছে টাকা ছিল না, এখন সে সামর্থ্য হয়েছে, তাই আমি আমার প্রতিশ্রুতি রাখতে চাই। কিন্তু জিয়া ব্রেসলেটটি নিতে অস্বীকার করে আর বলে, জীবনে এমন অনেক কিছুই আছে যা একবার হারিয়ে গেলে আর কখনই ফিরে পাওয়া যায় না। তারপর তার মা জানায় তিনি চিয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কারণ তিনি জানতেন না জিয়া কোথায় থাকে আর তার বিশ্বাস ছিল চিয়ান নিশ্চয়ই জিয়ার খবর জানে। তিনি আরো বলে, এত বছর ধরে জিয়াকে যে মেসেজগুলো তিনি পাঠিয়েছে সেগুলো তার মনের সত্যিকারের কথা ছিল আর এখন তিনি পৃথিবীতে একেবারে একা। এই কথাটা শুনে জিয়া তার মাকে প্রশ্ন করে, একা মানে কি? এখন কি কেউ আর তোমার সাথে থাকে না? সবাই তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছে আর সেজন্যই এখন আবার আমার জীবনে ফিরে এসে আমাকে ভরসা হিসেবে ব্যবহার করতে চাও? মা বলে, তেমন কিছুই না, আমার নিজেরও বাড়ি আছে, আমি কারোর উপর নির্ভরশীল নই। যদি কোনো ধনী মানুষের উপর ভর করে বাঁচতে চাইতাম তাহলে আমার সামনে অনেক সুযোগই ছিল, তাই আমাকে দুর্বল ভাববে না। তারপর তিনি নিজেই সেই ব্রেসলেটটি জিয়ার হাতে পরিয়ে দেয়। কিছুক্ষণ পর তিনি যখন চলে যাচ্ছিল তখন জিয়া জিজ্ঞাসা করে, এখন তো আর বাস পাবে না, তুমি কি কোনো হোটেল বুক করেছো? মা বলে না। তারপর জিয়া নিজের মাকে একটু হোটেলে নিয়ে যায়। হোটেলে পৌঁছে তার মা জিজ্ঞাসা করে, তুমি যদি খুব ব্যস্ত না হও তাহলে কি একটু আমার সঙ্গে থাকতে পারবে? জিয়া বলে, চাকরি শুরু করার পর থেকে আমার তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস হয়ে গিয়েছে, তাই আমি এখন বাড়ি যাচ্ছি। জিয়া চলে যাওয়ার সময় তার মা তাকে থামিয়ে বলে, তোমার দাদির মৃত্যুবার্ষিকীর সামনে, আমি চাই তুমি আমার সঙ্গে রিহা ভোটে চলো। কিন্তু জিয়া কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়।
অন্যদিকে অফিসে জিয়া আর শ্যান নিজেদের কাজ শেষ করছিল। কাজ শেষ হওয়ার পর জিয়া চ্যানের বাড়িতে যাবে বলে ঠিক করে। শ্যান তখন জিয়াকে চ্যানের বাড়িতে নিয়ে আসে, কিন্তু বাড়িতে ঢুকেই জিয়া তো অবাক হয়ে যায়। সে দেখে তুনি চ্যানের কাপড় পরে আছে আর চ্যান দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতি দেখে শ্যান তো অস্বস্তি নিয়ে বলে, আমার মনে হয় আমাদের এখন চলে যাওয়াই ভালো হবে, না জানিয়ে চলে এসেছি, হয়তো আমরা ওদেরকে বিরক্ত করছি। তখনই চ্যান বলে ওঠে, বিরক্ত যদি কেউ করে থাকে তাহলে সেটা তুমি, কারণ এটা জিয়ারও বাড়ি, সুতরাং জিয়া এখানে আসলে কেউ বিরক্ত হবে না। শ্যান বলে, হয়তো আজ রাতে আমাদের এখানে আসা উচিতই হয়নি, চলো জিয়া চলে যাই। ঠিক তখনই তুনি দ্রুত জিয়াকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি যা ভাবছো আসলে তেমন কিছুই নয়, আমার আর চ্যানের মধ্যে সেরকম কোনো সম্পর্কই নেই। কিন্তু জিয়া খুব পরিণতভাবে বিষয়টা সামলে নেয়। সে তুনিকে বলে, আগে গিয়ে চুলগুলো শুকিয়ে নাও। ঠিক তখনই ছোট্ট একটি ছেলে দৌড়ে এসে তুনিকে জড়িয়ে ধরে আর বলে, আমার ভয় লাগছে। তুনি তাকে কোলে তুলে নেয়। তারপর জিয়া সবার রাতের খাবারের কথা চিন্তা করে। সে বলে, বৃষ্টিতে ভিজেছ, তাই গরম কিছু খাওয়া উচিত, তা না হলে ঠান্ডা লেগে যাবে, আর যদি রান্না না হয়ে থাকে তাহলে অনলাইনে অর্ডার করে ফেলি। চ্যান জানায় যে বাড়িতে হটপট রান্না হচ্ছে আর একটু পরেই সব প্রস্তুত হয়ে যাবে। তারপর সে শ্যানকেও ডিনারে থাকার জন্য আমন্ত্রণ জানায়। শ্যানও হাসিমুখে রাজি হয়ে যায়। তবে জিয়া কোনো এক কারণে শ্যানকে আর থাকতে দেয় না। সে বলে, তুমি সাবধানে গাড়ি চালিয়ে বাড়ি চলে যাও, কাল অফিসে আবারও দেখা হবে। তারপর শ্যান সেখান থেকে চলে যায়। শ্যান চলে যাওয়ার পর জিয়া তুনির কাছে এসে তার হাতে থাকা ব্যান্ডেজটা দেখে জিজ্ঞাসা করে, আমার রুমে যে ওষুধের বক্সটা ছিল ওইটা কি তোমার? তুনি বলে, হ্যাঁ। জিয়া আবারও জানতে চায়, তুমি কি প্রতিবারই এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে এখানে চলে আসো? তুনি এবার দীর্ঘশ্বাস ফেলে বলে, জুন যখন তাকে বাড়িতে খুঁজে পায় না তখন সে তার দোকানে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। আর জুন হলো এ বাচ্চাটার বাবা, মানে তুনির আগের বয়ফ্রেন্ড কিংবা হাজবেন্ড হবে আর কি। তাই জুনের জ্বালায় সে অনেক সময় বাধ্য হয়ে চ্যানের বাড়িতে চলে আসে, কারণ এই এলাকায় চ্যানের বেশ প্রভাব আছে। তাই জুন এখানে এসে সহজে ঝামেলা করার সাহস পায় না। আর এটাই সে লোক যে আগেও একবার তুনির দোকানে গিয়ে ঝামেলা করেছিল। জিয়া বলে, চ্যান বাইরে থেকে একটু কঠিন আর রাগী হলেও সে মন থেকে কিন্তু খুবই ভালো মানুষ। তুনি বলে, চ্যানের মনটা ভীষণ নরম, কেউ যদি সত্যি মন থেকে সাহায্য চায় কিংবা কোনো বিপদে পড়ে সে কখনো না বলতে পারে না। মুখে যতই রাগ দেখাক না কেন শেষ পর্যন্ত সবার পাশে দাঁড়ায়। জিয়াও তার সঙ্গে একমত হয়ে বলে, হ্যাঁ চ্যান ছোটবেলা থেকে এমন। তারপর জিয়া তো তুনির ছেলের ভিজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছিল। এমন সময় বাইরে হঠাৎ করে কেউ দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। আসলে এটা জুন ছিল। সে তো বাইরে দাঁড়িয়ে চিৎকার করে তুনিকে বের হয়ে আসতে বলে। সে গলা ফাটিয়ে বলতে থাকে, তুমি যতই পালিয়ে বেড়াও না কেন আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারবে না, আজ আমি পুরো পাড়া মাথায় তুলে ছাড়বো। তার চিৎকার শুনে চ্যান তো বিরক্ত হয়ে দরজা খুলে তার গায়ে এক বালতি পানি ছুঁড়ে মারে। তারপর ঠান্ডা গলায় বলে, এই নাটকটা তো এখন রোজকার ব্যাপার হয়ে গিয়েছে। ভিজে গিয়ে জুন আরো খেপে যায়। সে রাগে চিৎকার করে বলে, চ্যান তুমি বারবার আমাকে অপমান করছো। চ্যান বলে, ঠান্ডা পানি যদি পছন্দ না হয় তাহলে আমি গরম পানি দিতে পারি, না হলে চুপচাপ এখান থেকে চলে যাও। কিন্তু জুন তো যায় না। তখনই সেখানে তুনি আসে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। তবে জুন তো ঝামেলা করতেই থাকে। এরই মধ্যে জিয়াও সেখানে চলে আসে আর জুনকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি ভালো ভালো এখান থেকে না যাও তাহলে কিন্তু আমি এখনই পুলিশ ডাকবো। জুনের তো মনে হয়েছিল জিয়া শুধু তাকে ভয় দেখানোর জন্যই এই কথাটা বলছে, কিন্তু জিয়া সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে পুলিশকে কল দেয়। এটা দেখে জুন ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। জুন চলে যাওয়ার পর তুনি তো তার ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর সবাই একসঙ্গে বসে ডিনার করতে শুরু করে। ডিনারের সময় তুনির ছেলে জিজ্ঞাসা করে, আচ্ছা আমরা কি সবাই একটা পরিবার? তুনি তাকে চুপ করতে বলে, কিন্তু বাচ্চাটা তো নিজের মতো করে সবার পরিচয় দিতে শুরু করে। সে তুনির দিকে আঙ্গুল দিয়ে বলে, এটা হলো আমার মা। তারপর জিয়ার দিকে তাকিয়ে বলে, এটা হলো আন্টি। তারপর নিজের দিকে আঙ্গুল দেখিয়ে বলে, আমি হলাম শাওবাউ, মানে তার নাম শাওবাউ ছিল আর কি। তখন চ্যান মজা করে জিজ্ঞাসা করে, তাহলে আমি কে? শাওবাউ তখন অনেক কিউট করে উত্তর দেয় যে আপনি হলেন আন্টির হানি। এই কথা শুনে সেখানে থাকা সবাই তো হেসে ফেলে আর সবাই এ নিয়ে মজা করতে থাকে। তারপর তুনি তার ছেলেকে আদর করে সোনা বলে ডাকে। তখন জিয়াও মজা করে শ্যানকে সোনা বলে ডাকতে থাকে, যেটা শুনে চ্যানও হেসে ফেলে। যাই হোক, তারপর রাতের বেলা জিয়া, তুনি আর শাওবাউ একসঙ্গে ঘুমায়। ঘুমানোর আগে তুনি নিজের মনের কথাগুলো জিয়ার সঙ্গে শেয়ার করে। সে বলে,
শাওবাও ভীষণ ভালো একটা ছেলে। সে অনেকবার তাকে মা বলে ডাকতে চেয়েছিল, কিন্তু তুনি নিজেই তাকে সেটা বলতে বারণ করেছিল। তাই ছেলেটা সবসময় নিজের অনুভূতিগুলো চেপে রাখে। তারপর তুনি জানায় একসময় সে একজন ডান্সার ছিল, নাচই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। কিন্তু শাওবাওকে জন্ম দেওয়ার সময় সে গুরুতর আহত হয়। ডেলিভারির পর সে ঠিকমতো হাঁটতেও পারত না। তারপর পুরো সময়টা কেটে যায় শাওবাওকে বড় করে তোলার পিছনে। তাই আর কখনো মঞ্চে ফিরে আসা হয়নি। তবে নিজের স্বপ্ন হারালেও শাওবাওকে জন্ম দেওয়ার জন্য তার কোনোদিনও আফসোস হয়নি। তুনির কথাগুলো শুনে জিয়া তো অনেকটা ইমোশনাল হয়ে যায় আর বলে, একজন মা হিসেবে তুমি যা যা করার দরকার ছিল সবই করেছো। অত্যন্ত শাওবাও বড় হয়ে জানবে তার মা তাকে ভীষণ ভালোবাসে আর তার শৈশবটা ভালোবাসার সুখে ভরা ছিল। তারপর নিজের কথা মনে করে জিয়া কষ্টের একটা হাসি দিয়ে বলে, আমার মা যদি তোমার মতো হতো তাহলে হয়তো আমার ছোটবেলাটা এত একাকী আর কষ্টে ভরা হতো না। অন্যদিকে চ্যানের মনে পড়ে যায় ছোটবেলার সে দিনগুলোর কথা, যখন জিয়ার মা আর তার বাবা প্রায় ঝগড়া করত। তখন ছোট্ট জিয়ার সে ঝগড়ার শব্দে পড়াশোনা করতে অসুবিধা হতো। এই কারণে চ্যান চুপচাপ তার রুমে গিয়ে দরজা বন্ধ করে তাকে একজোড়া ইয়ারপ্লাগ দিয়েছিল। জিয়াও কোনো কথা না বলে সেটা পরে নিত। ছোট্ট এই মুহূর্তটাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় ছোটবেলা থেকে চ্যান সবসময় জিয়ার কতটা কেয়ার করত। পরের দিন সকালে জিয়া ঘুম থেকে উঠে দেখে তুনিয়ার শাওবাও চলে গিয়েছে। তারপর জিয়ার চ্যান একসঙ্গে নাস্তা করতে বসে। নাস্তা করতে করতে জিয়া জিজ্ঞাসা করে, আমার মায়ের ব্যাপারে তুমি আমাকে আগে কিছু বলনি কেন? চ্যান বলে, আমি শুধু চাইনি তুমি অকারণে চিন্তা করো। তারপর জিয়া তার মায়ের ব্যাপারে বলতে থাকে যে আগামী ছুটিতে সে নিজেই তার মাকে দিয়ে আসবে। তারপর অনেকটা কষ্ট নিয়ে বলতে থাকে, আমার মা ছোটবেলায় আমার দেখাশোনা করেনি, এই জন্য আমিও বৃদ্ধ বয়সে তার দেখাশোনা করব না। আমার মনে হয় আমরা কেউই কারোর কাছে ঋণী নই। তবে চ্যান তো জিয়াকে একা ছাড়তে রাজি না। সে বলে, তুমি যখন তোমার মাকে দিতে যাবে তোমার সঙ্গে আমিও যাব। জিয়া তখন হাসি দিয়ে বলে, দেখা যাক। তারপর চ্যান আবারও জিজ্ঞাসা করে, তুমি কি আর কখনোই এখানে আমার সঙ্গে থাকতে আসবে না? জিয়া বলে, সেটা পরিস্থিতির উপর নির্ভর করে। তারপর দৃশ্য বদলে যায়। আমরা জিয়ার শ্যানকে অফিসে দেখতে পাই। মিটিং শেষ হওয়ার পর তারা নিজেদের কেবিনে বসে কোম্পানির ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। শ্যান জানায়, গ্যাচাং বায়ুর প্রকৃত আর্থিক অবস্থা তাদের হাতে থাকা তথ্যের সঙ্গে একেবারেই মিলছে না। কোম্পানির ক্যাশ ফ্লো খুবই অস্থির আর ছোট ছোট শেয়ার হোল্ডাররাও নিজেদের শেয়ার বিক্রি করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে হাংসেনের এই কোম্পানির সঙ্গে চুক্তি করা ভীষণ ঝুঁকিপূর্ণ। আর যদি এই ডিল এগিয়ে যায় তাহলে সবার নজর গিয়ে পড়বে জিয়ার উপর। জিয়া জানায়, হাউতিং রেস্টুরেন্টে তার লুয়ার চ্যাংয়ের সঙ্গে দেখা হয়েছিল। এই কথা শুনে শ্যান বলে, বেইউ আর হুইয়ানের মধ্যে ফান্ড ট্রান্সফার হওয়া খুব একটা অস্বাভাবিক নয়, কারণ দুটো কোম্পানি একই শহরে ব্যবসা করে। তবে তাদের সঙ্গে যুক্ত থার্ড পার্টি প্রতিষ্ঠান এবং অডিটিং ফার্মগুলোর আর্থিক লেনদেন সত্যি স্বচ্ছ কিনা সেটা নিশ্চিতভাবে তদন্ত করা খুবই জরুরি। জিয়া বলে, তাহলে তো এই তদন্তটা আমারই করা উচিত। শ্যান তাকে থামিয়ে বলে, এখন তুমি এই কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ পদে আছো, তুমি নিজে তদন্তে গেলে ঝুঁকি হতে পারে। তাই আমি মা ইয়াংকে নিয়ে নিজেই বিষয়টা দেখে আসব। জিয়ার কাছে এটার শুধু কোম্পানির একটা প্রজেক্ট ছিল না, বিষয়টা এখন তার জন্য ব্যক্তিগত হয়ে দাঁড়িয়েছে। তাই সে জানিয়ে দেয় এই ইনভেস্টিগেশনে সেও তাদের সঙ্গে যাবে। শ্যান বলে, এই ট্রিপে অত্যন্ত 3 থেকে 5 দিন সময় লেগে যাবে। তারপর জিজ্ঞাসা করে, এতদিন অফিসের বাইরে থাকতে তোমার কোনো সমস্যা হবে না তো? জিয়া বলে, একদমই না। তারপর সে আরো বলে, আমি শুধু আশা করছি এই তদন্ত থেকে আমরা এমন কোনো বড় সূত্র পাবো যাতে পুরো বিষয়টার দ্রুতই সমাধান করা যায়। তারপর দেখা যায় জিয়ার শ্যান বিমানে করে গ্যাংচেংয়ে পৌঁছে যায়। সেখানে তারা সরাসরি বেইউ টয় শপে গিয়ে পর্নের তদন্ত শুরু করে দেয়। জিয়া নিজের ফোনে আগে থেকে সংরক্ষণ করা একটি খেলনার ছবির সঙ্গে দোকানের খেলনার প্রোডাকশন কোড মিলিয়ে দেখে। তখনই সে লক্ষ্য করে দুটির কোড একেবারেই আলাদা, অর্থাৎ প্রোডাকশনের রেকর্ড আর বাস্তব পর্নের মধ্যে কোথাও না কোথাও তো গরমিল অবশ্যই আছে। ঠিক তখনই একজন সেলস গার্ল এসে তাদেরকে ভদ্রভাবে জিজ্ঞাসা করে, আপনাদের কি কোনো সাহায্য লাগবে? জিয়া খেলনার কোড আর ব্যবহৃত ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে চায়। মেয়েটি জানায়, কোডের প্রথম সংখ্যাটি বোঝায় খেলনাটি কোনো প্রোডাকশন লাইনে তৈরি হয়েছে। কোম্পানির মোট 6টি প্রোডাকশন লাইন রয়েছে, যা গ্যাংচেং এবং ট্যাং সিটিতে অবস্থিত। সে আরো জানায়, তাদের সব খেলনাই 3টি সার্টিফাইড এবং শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ। সব কথা শোনার পর জিয়া বলে, আমরা একটু আরো দেখে নেই। তারপর মেয়েটি সেখান থেকে চলে যায়। এবার জিয়ার শ্যান তাদের বসকে তদন্তের অগ্রগতির ব্যাপারে রিপোর্ট দেয়। শ্যান জানায়, আগের রিপোর্টের পর থেকে তারা কোম্পানির প্রায় সব ডিউ ডিলিজেন্স সম্পূর্ণ করেছে। এখনো পর্যন্ত কোনো বড় ধরনের আর্থিক অনিয়ম ধরা পড়েনি। শুধু হুইয়ান কোম্পানি
কোম্পানির আর্থিক হিসাব মিলানো বাকি রয়েছে, সেটা শেষ হলেই ফাইনাল রিপোর্ট প্রস্তুত হয়ে যাবে। তাদের বস জিজ্ঞাসা করে ফাইনাল রিপোর্ট তৈরি হতে আর কতদিন লাগবে। শ্যান বলে আমরা ওভারটাইম কাজ করব, চেষ্টা করব আগামী মাসের মধ্যেই পুরো রিপোর্ট জমা দিতে। অন্যদিকে আমরা চ্যানকে তার বন্ধু ইয়ানের সঙ্গে দেখতে পাই। ইয়ান মজা করে বলে জিয়া বিজনেস ট্রিপে যাওয়ার পর থেকে সময় যেন আর কাটতেই চাইছে না। চ্যান হেসে বলে সত্যি সময় যেন একদম থেমে গিয়েছে। তারপর ইয়ান জিজ্ঞাসা করে জিয়ার সোশ্যাল মিডিয়া চেক করেছ নাকি আবার তোমাদের ঝগড়া হয়েছে। ইয়ান আরো বলে তোমার সামনে তো একজন বিবাহিত মানুষ বসে আছে, প্রেমের পরামর্শ লাগলে আমার কাছে চাইতে পারো। চ্যান তখন জিজ্ঞাসা করে তোমার আর তোমার বউর মধ্যে ঝগড়া হলে তুমি কিভাবে তাকে মানাও। ইয়ান আত্মবিশ্বাসের সঙ্গে বলে প্রথমে ভালোবেসে মানানোর চেষ্টা করি, তাতেও কাজ না হলে আরো বেশি ভালোবাসি আর তার জন্য সুন্দর সুন্দর গিফট কিনে দেই। চ্যান তখন হতাশ হয়ে বলতে থাকে জিয়া তো এসবের কিছুই পরোয়া করে না, আর সত্যি বলতে গিফট পছন্দ করার ব্যাপারেও আমি একেবারেই ভালো নই। ঠিক তখনই ইয়ানের ওয়াইফ সেখানে এসে হাজির হয়। সে ইয়ানের কান ধরে বলে তুমি চ্যানকে এসব আজেবাজে পরামর্শ কেন দিচ্ছ। তারপর সে সবাইকে একসঙ্গে লাঞ্চে যাওয়ার জন্য ডাকে। তারপর তারা সবাই ডিনার করতে চলে আসে। এখানে ইয়ান চ্যানকে জিজ্ঞাসা করে তোমার আর জিয়ার মধ্যে এখন কি চলছে। চ্যান তো দীর্ঘশ্বাস ফেলে বলে আমি নিজেও বুঝতে পারছি না জিয়া এখন কি ভাবছে। ইয়ানের বউ চ্যানকে সম্পর্ক আর বিয়ে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। সে বলে সবার আগে তোমাকে বুঝতে হবে তোমাদের দুজনের আসল সমস্যাটা কোথায়। ডেটিং আর বিয়ে কিন্তু এক জিনিস নয়। ডেটিং এর সময় ছোটখাটো বিষয় সহজে এড়িয়ে যাওয়া যায়, কারণ তখন সম্পর্কের মধ্যে রোমান্সটাই বেশি থাকে। কিন্তু বিয়ে হলো একটা বড় দায়িত্ব, সেখানে সমস্যাগুলো এড়িয়ে গেলে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। চ্যান তখন জিজ্ঞাসা করে তাহলে আমার এখন কি করা উচিত। ইয়ানের বউ বলে আমি শুধু কিছু সাধারণ আইডিয়া দিচ্ছি, আসল সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। ছোট ছোট বিষয় দিয়ে শুরু করো, যেমন রাতে জিয়াকে ফোন করে বলো তুমি তাকে মিস করছো, আর দিনটা কেমন গেল সেটাও জিজ্ঞাসা করো। ইয়ানের বউয়ের পরামর্শ মেনে চ্যান সঙ্গে সঙ্গেই জিয়াকে ফোন করে। প্রথমে সে জানতে চায় তুমি কি ডিনার করে ফেলেছো। জিয়া জানায় তার একজন ক্লায়েন্টের সঙ্গে ডিনার মিটিং চলছে। তারপর সেও চ্যানকে জিজ্ঞাসা করে তুমি খেয়েছো। চ্যান বলে ইয়ানের বাড়ি থেকে একটু আগেই খেয়ে এসেছি, এখন আমি বাড়ি ফিরছি। তারপর তো চ্যান কিছুক্ষণ চুপ করে থাকে। সে জিয়াকে যে মিস করছে সেটা বলতে চাইছিল, কিন্তু কোনোভাবেই বলতে পারছিল না। তখনই জিয়া বলে ওঠে আমি তোমাকে খুব মিস করছি। এই শুনে চ্যান তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে আমিও তোমাকে অনেক বেশি মিস করছি। যাই হোক, তারপর জিয়ার সাথে কথা শেষ করে চ্যান তার বাড়িতে ফিরে আসে। তখনই তার ফোনে আরেকটা কল আসে। ওই পাশ থেকে জিয়ার এক কলিগ চ্যানকে জানায় জিয়ার মা হোটেলে হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছে, তাই তাকে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়েছে। খবরটা শুনে তো চ্যান এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। হসপিটালে এসেই সে জিয়ার কলিগের কাছ থেকে জিয়ার মায়ের অবস্থা জানতে চায়। মা ইয়াং জানায় তিনি এখনো ইমার্জেন্সি রুমে আছে, আর রোগীর ব্যক্তিগত কোনো তথ্য না জানার কারণে সে চ্যানকে ফোন করেছিল। চ্যান জিজ্ঞাসা করে জিয়াকে কি খবর দেওয়া হয়েছে। মা ইয়াং বলে অনেকবার ফোন করেছি, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। চ্যান বলে এখনই জিয়াকে কিছু বলার দরকার নেই, সে কাজে খুব ব্যস্ত, এখানে সবকিছু আমি নিজেই সামলে নিব। কিছুক্ষণ পর ডক্টর বাইরে এসে জানায় জরুরি চিকিৎসার পর আপাতত রোগী বিপদমুক্ত, তবে পরীক্ষার রিপোর্টে ধরা পড়েছে তার ক্যান্সার হয়েছে। এমনকি ক্যান্সারের কোষগুলো ফুসফুস আর লিভারেও ছড়িয়ে পড়েছে। এই শুনে চ্যান তো পুরাই স্তব্ধ হয়ে যায়। সে ডক্টরকে জিজ্ঞাসা করে তার হাতে আর কতটুকু সময় আছে। ডক্টর বলে সবকিছু এখন চিকিৎসা আর রোগীর শারীরিক অবস্থার উপরই নির্ভর করবে। যদি অবস্থা কিছুটা উন্নতি হয় তাহলে কেমোথেরাপি শুরু করা যাবে, আর যদি না হয় তাহলে শুধু কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে। ডক্টর আরো বলে বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে তিনি অনেক আগে থেকে নিজের অসুস্থতার কথা জানতেন, তাই পরিবারের সবাইকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ডক্টরের কথা শুনে চ্যান আর মাইয়াং দুজনেই ভীষণ চিন্তায় পড়ে যায়। চ্যান তখন মাইয়াংকে বলে এই বিষয়টা আমি সামলে নিব, কোম্পানিতে আপাতত কাউকে এই বিষয়ে কিছুই বলবে না। কিছুক্ষণ পর জিয়ার মায়ের জ্ঞান ফিরলে তিনি তো ওনার সামনে চ্যানকে দেখে বেশ অবাক হয়। চ্যান বলে জিয়া এখন বিজনেস ট্রিপে আছে, তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই, এবারও কি আপনি জিয়ার কাছে টাকা চাইতে ফিরে এসেছিলেন, নাকি জিয়া আপনার দেখাশোনা করুক সেজন্য ফিরে এসেছেন। জিয়ার মা কোনো উত্তরই দেয় না। চ্যান জানায় আমি জিয়াকে খবর দিয়েছি, আজ রাতের মধ্যে সে হসপিটালে চলে আসবে। জিয়ার মা বলে আমার তোমার কোনো সাহায্যের দরকার নেই। চ্যান বলে আমি এসব আপনার জন্য করছি না, আমি শুধু জিয়ার জন্য করছি। এই বলে সে কেবিন থেকে বেরিয়ে যায়।
কিছুক্ষণ পর জিয়া হসপিটালে পৌঁছে চ্যানের কাছে জিজ্ঞাসা করে তার মায়ের অবস্থা এখন কেমন। চ্যান বলে তার মায়ের ক্যান্সার ধরা পড়েছে। ডক্টরের কাছ থেকে বিস্তারিত জানার জন্য জিয়া চ্যানকে তার সঙ্গে যেতে বলে। নিজের মাকে এ অবস্থায় দেখে জিয়া তো বেশ ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে নিজের অনুভূতিগুলো প্রকাশ হতে দেয় না। তার মা বলে তিনি এখন অনেকটাই ভালো আছে এবং কয়েকদিনের মধ্যেই হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাবে। এই কথা শুনে জিয়া জানায় পরের দিনই তিনি একজন কেয়ারটেকারের ব্যবস্থা করে দিবে, কারণ কাজের জন্য দিনের বেলায় তার হসপিটালে আসা সম্ভব হবে না। কিন্তু তার মা এতে রাজি হয় না। জিয়া বলে হয় তোমার আমার কথা মানতে হবে, না হলে নিজের যত্ন নিজেকেই নিতে হবে। তারপর আমরা দেখি চ্যান কারুর সঙ্গে ফোনে কথা বলছিল। তখন সে জানতে পারে জিয়ার মা আরো একটা বিয়ে করেছিল এবং তার একটি ছেলেও আছে। বাইরে থেকে দেখলে তাদের পরিবার আর্থিকভাবে বেশ সচ্ছল বলেই মনে হয়। এই কথা শুনে চ্যান তো বেশ অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যদি এত বছর ধরে উনি ভালোভাবেই জীবন কাটিয়ে থাকে তাহলে হঠাৎ আবার কেন এখানে ফিরে আসলো। উত্তরে ইয়ান বলে বাইরে থেকে যা দেখা যায় বাস্তবে সবসময় তেমন হয় না। আমার এক বন্ধু জানিয়েছে জিয়ার মা ক্যান্সার ইন্স্যুরেন্স করার চেষ্টা করেছিল, কিন্তু প্রিমিয়াম এত বেশি ছিল যে শেষ পর্যন্ত তিনি সেটা করতে পারেনি। এদিকে জিয়া ডক্টরের কাছ থেকে প্রথমবারের মতো তার মায়ের আসল শারীরিক অবস্থার কথা জানতে পারে। সে ভেবেছিল কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসা করলেই তার মা সুস্থ হয়ে যাবে, কিন্তু ডক্টর জানায় তার মায়ের ক্যান্সার এখন সবচেয়ে শেষ এবং জটিল পর্যায়ে আছে। ডক্টর আরো জানায় ক্যান্সার শুধু স্তনেই সীমাবদ্ধ নেই, এটি হাড়, ত্বক, লিভার এবং ফুসফুসেও ছড়িয়ে পড়েছে। এমনকি শরীরের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গও ধীরে ধীরে বিকল হতে শুরু করেছে। এখন তো চিকিৎসা করার মূল উদ্দেশ্য ক্যান্সার পুরোপুরি সারিয়ে তোলা নয়, বরং তার কষ্ট কমানো এবং যতটা সম্ভব তার জীবনকে কিছুটা দীর্ঘ করা। তারপর ডক্টর জিয়ার হাতে প্যাথোলজি রিপোর্ট তুলে দেয় যাতে সে তার মায়ের অবস্থা ভালোভাবে বুঝতে পারে। রিপোর্টটি দেখে জিয়া বড় একটা ধাক্কা খায়, কারণ রিপোর্ট দেখার পর সে বুঝতে পারে হয়তো তার মায়ের হাতে আর খুব বেশি সময় নেই। অন্যদিকে ইয়ান চ্যানকে জানায় যে জিয়ার মা অনেকদিন ধরে হসপিটালে ভর্তি ছিল। তার বর্তমান স্বামীর জন্য অসুস্থ স্ত্রী আর একটি সন্তানের দায়িত্ব একসঙ্গে বহন করা আর্থিকভাবে খুব কঠিন হয়ে পড়েছিল, আর সেই কারণে শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ হয়ে যায়। তারপর চ্যান জিয়ার কাছে আসে। তখন জিয়া হসপিটালের করিডোরে একা চুপচাপ বসেছিল। চ্যান জিয়ার কাছে এসে বলে আগামীকাল আমি আন্টিকে একটি প্রাইভেট রুমে শিফট করিয়ে দিব আর বাসা থেকে তার জন্য পরিষ্কার কাপড় চোপড় নিয়ে আসবো। জিয়া বলে সে অফিসে গিয়ে নিজের কাজ অন্য কারো কাছে বুঝিয়ে দিবে এবং কয়েকদিনের জন্য ছুটি নিবে, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে মায়ের পুরো চিকিৎসার সময় সে তার পাশে থাকবে। পরের দিন জিয়া মায়ের কাছে এসে নিজের হাতে তাকে খাবার খাইয়ে দেয়। তাকে দেখে তার মা অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? জিয়া জানায় সে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে, এই সময়টা সে তার মায়ের সঙ্গেই থাকবে। এই কথা শুনে তার মা তো তাকে কাজে ফিরে যেতে বলে। তিনি বলে টাকা উপার্জন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিয়া তখন অনেকটা কষ্ট নিয়ে বলে তোমার কাছে তো সবসময় টাকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। জবাবে তার মা বলে একজন নারীর যদি নিজের টাকা না থাকে তাহলে তার আসলে কিছুই থাকে না। অন্যদিকে আমরা দেখি চ্যান হসপিটালের বাইরে নিজের গাড়িতে রাত কাটাচ্ছে। পুরো রাত সে জিয়ার জন্য চিন্তা করতে থাকে, যেন প্রয়োজন পড়লেই সঙ্গে সঙ্গে তার পাশে থাকতে পারে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জিয়া দেখে তার মা বেডে নেই, এমনকি হসপিটালের পোশাকও সেখানে পড়ে আছে। এটা দেখে সে তো ভীষণ ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি তাকে খুঁজতে বাইরে বেরিয়ে যায়। হসপিটালের গেটে তার সঙ্গে চ্যানের দেখা হয়। জিয়া তাকে বলতে থাকে তার মা কোথাও নেই। চ্যান তাকে শান্ত করে বলে চলো আমরা দুজন মিলে খুঁজে বের করি, হয়তো উনি এখনো হসপিটালের ভিতরেই আছে। অনেক খোঁজাখুঁজির পর জিয়া হসপিটালের ওয়াশরুমে তার মাকে খুঁজে পায়। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিল। জিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? মা বলে আমি কোনো অসহায়, দুর্বল এবং অসুন্দর নারী হিসেবে মরতে চাই না। যদি এটাই আমার জীবনের শেষ মুহূর্ত হয় তবু আমি সুন্দর দেখাতে চাই। মায়ের এই কথা শুনে জিয়া তো কেঁদে ফেলে আর বলে এমন বাজে কথা কখনই বলবে না। মা বলে যদি আমাকে মরতেই হয় তাহলে আমি ওই ছোট্ট হসপিটালের বেডে শুয়ে মরতে চাই না। মনে হচ্ছিল তিনি যেন নিজের শেষ সময়টা আগে থেকে অনুভব করতে পারছিল। এই কথা বলার কিছুক্ষণ পরই হঠাৎ তার শরীরটা খারাপ হতে শুরু করে। ধীরে ধীরে তিনি দুর্বল হয়ে পড়ে আর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে যেতে থাকে। জিয়া তো দ্রুত তাকে নিজের বুকে জড়িয়ে ধরে। অবশেষে নিজের মেয়ের কোলেই জিয়ার মা চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যায়। নিজের চোখের সামনে মায়ের মৃত্যু দেখে জিয়া তো পুরোপুরি ভেঙে পড়ে। সে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে। বছরের পর বছর জমে থাকা অভিমান, রাগ আর কষ্ট যেন তার চোখের পানির সঙ্গে গলে বেরিয়ে আসে। হয়তো সে কোনোদিনই তার মাকে পুরোপুরি ক্ষমা করতে পারবে না, তবে ভালোবাসা তো কখনো রাগের জন্য আটকেও রাখা যায় না।
তারপর জিয়ার কাছে শ্যানের কল আসে, কিন্তু জিয়ার মানসিক অবস্থা একদমই ভালো ছিল না। তাই চ্যান তার হাত থেকে ফোনটি নিয়ে শ্যানকে বলে জিয়ার পরিবারে একটি জরুরি সমস্যা হয়েছে, তাই ওর 2 দিনের ছুটি দরকার। শ্যান কোনো প্রশ্ন না করে বিষয়টি মেনে নেয়। ফোন রাখার পর চ্যান জিয়াকে জড়িয়ে ধরে এবং এই কঠিন সময়ে তাকে মানসিকভাবে সাহস দেয়। তারপর আমরা দেখি চ্যান ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। সে চ্যানকে জানায় এই মুহূর্তে কোনো অ্যাম্বুলেন্স গাড়ি পাওয়া যাচ্ছে না, তাই সে নিজেই গাড়ির ব্যবস্থা করবে এবং জিয়ার মায়ের মরদেহ নিজেই গন্তব্যে পৌঁছে দিবে। কিছুক্ষণ পর কাং সেখানে জিয়ার জন্য কিছু খাবার নিয়ে আসে। জিয়া ও চ্যান একসঙ্গে তার মায়ের মরদেহ দেখতে যায়। মায়ের নিথর দেহ দেখে জিয়ার নিজেকে সামলাতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে। তারপর জিয়ার মায়ের শেষকৃত্যের দৃশ্য দেখানো হয়, যেখানে জিয়া ও চ্যান একসঙ্গে তার মাকে শেষ বিদায় জানায়। ঠিক সেই সময় কয়েকজন গুন্ডা সেখানে এসে হট্টগোল শুরু করে। তারা দাবি করে জিয়ার মা তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, এখন যেহেতু তিনি মারা গিয়েছে তাই সে ঋণ তার মেয়ে জিয়াকেই পরিশোধ করতে হবে। চ্যান তাদের থামিয়ে বলে যে সমস্যায় থাকুক না কেন এই সময় এভাবে এখানে ঝামেলা করা একদমই ঠিক নয়। কিন্তু গুন্ডারা বলে ভদ্রভাবে থাকলে আমাদের টাকা কখনোই ফেরত পাওয়া যাবে না। আমরা অনেকেই বলতে শুনেছি ঋণ নেওয়া মানুষ মারা গেলে ঋণও শেষ হয়ে যায়, তাই আমরা কোনো অজুহাত শুনবো না। জিয়া বলে চলুন বাইরে গিয়ে কথা বলি। সবাই বাইরে চলে আসে। জিয়া তখন বলতে থাকে এটা তো সম্পূর্ণ অবৈধ, আর আমার মায়ের মৃত্যুর পর এই ঋণ পরিশোধ করার কোনো আইনি দায়িত্ব আমার নেই। এই কথা শুনে গুন্ডাটি রেগে যায় আর বলে শুধু বেআইনি বললেই কিছু হয় না। চ্যান তখন বলে ওঠে এখান থেকে চলে যাও। এই কথা শুনে গুন্ডারা তো আরো খেপে যায় আর চ্যানের উপর হাত তুলতে যায়, কিন্তু চ্যান সঙ্গে সঙ্গে তাদের হাত চেপে ধরে। ঠিক তখনই পুলিশ অফিসার কাং সেখানে চলে আসে। তিনি জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। চুক্তিপত্র দেখে তিনি বলে যিনি টাকা ধার নিয়েছিলেন তিনি মারা গিয়েছে, তার মেয়েকে এভাবে হয়রানি করা সম্পূর্ণ ভুল। কিন্তু গুন্ডারা তখনও নিজেদের কথাই বলছিল। জিয়া বলে এই বিষয়টা নিয়ে পরে কথা হবে, আপনাদের কাছে আমার ফোন নাম্বার তো আছেই, আর আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। তারপর সে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। অবশেষে তারা সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি জিয়া একটি মিটিংয়ে উপস্থিত হয়। সে জানায় তাদের তদন্তে দেখা গিয়েছে কোম্পানির লিগের রিপ্রেজেন্টেটিভ লু একটি থার্ড পার্টির প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে ব্যবসা সংক্রান্ত একাধিক আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। এই কথা শুনে মিস্টার জ্যাংয়ের লোক তাও এসে বলে আমরা মিস্টার লুয়ের পরিস্থিতি বুঝতে পারছি, এগুলো শুধু ছোটখাটো কিছু সমস্যা যা আমরা 1 মাসের মধ্যে ঠিক করে ফেলবো, তাই হংসেংয়ে পাঠানোর রিপোর্টটা কি কিছুদিন দেরিতে পাঠানো যায় না। জিয়া তখন বলতে থাকে আমি আপনাদের সমস্যা বুঝতে পারছি, কিন্তু একজন অডিটর হিসেবে রিপোর্ট আটকে রাখা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে তাও বলে যদি প্রক্রিয়াটা স্থগিত করা না যায় তাহলে এই মিটিং এর কোনো অর্থই নেই। তখনই চ্যান কথা বলে ওঠে। সে বলে এই সিদ্ধান্ত আমাদের হাতে নেই, কোম্পানির নিয়ম এবং অডিটের নীতিমালা অনুযায়ী সবকিছু হবে, বাকি বিস্তারিত বিষয় পরে আপনাদেরকে বুঝিয়ে দিব। চ্যানের এভাবে কথা বলা মিস্টার তাওর তো একদমই ভালো লাগে না। সে রাগ করে বলে এটা কি তোমার কাজের সীমার বাইরে নয়, তুমি এখানে কেন কথা বলছো। চ্যান তখন শান্তভাবেই বলে আমি তো কোম্পানির নিয়মের পক্ষেই আছি, কোনো অবৈধ কাজ বা চাপের কাছে আমি মাথা নত করব না। মিটিং শেষ হওয়ার পর চ্যান জিয়ার কাছে আসে আর তাকে কিছু চকলেট দেয়। তারপর মুচকি হেসে বলে এই উইকেন্ডে তো ওভার টাইম নেই তাই না, আমি তো টিকিট বুক করে ফেলেছি, চলো কোথাও ঘুরে আসি। জিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি। চ্যান বলে রিভারহুড। রিভারহুডের নাম শুনে জিয়া তো অবাক হয়ে যায়। তারপর চ্যান নিজের হাতে তাকে চকলেট খাইয়ে দেয়, কিন্তু তখনই শ্যান সেখানে এসে পড়ে এবং তাদের এত কাছাকাছি অবস্থায় দেখে ফেলে। শ্যানের মুখ দেখিয়ে বোঝা যাচ্ছিল এই দৃশ্যটা তার একটুও ভালো লাগেনি। তারপর চ্যান তো মিস্টার জ্যাংয়ের কাছে ছুটি চাইতে আসে। মিস্টার জ্যাং কোনো আপত্তি না করেই তাকে ছুটি দিয়ে দেয়। পরের দিন দেখা যায় জিয়ার চ্যান রিভারহুডের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা একটি ট্যাক্সি নেয়। ট্যাক্সিতে ওঠার পর চ্যান জিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার কোনো আত্মীয়র সঙ্গে দেখা করতে চাও। জিয়া মন খারাপ করে বলে তার কোনো প্রয়োজন নেই, এখানে আমার শুধু একজন আন্টি থাকে। আমি যখন খুব ছোট ছিলাম তখন তিনি আমাকে অন্য লোকের কাছে রেখে গিয়েছিল, আর তারা আমাকে একদমই পছন্দ করতো না। আমার আর আমার মায়ের জন্য তারা কখনোই সত্যিকারের পরিবার হয়ে ওঠেনি। জিয়ার কথা শুনে চ্যান বলে এমন মানুষের সঙ্গে দেখা করে কোনো লাভ নেই, তাদের থেকে দূরে থাকাই ভালো। তারপর জিয়া তার মায়ের দাহ নিয়ে শ্মশান ঘাটে যায়। সেখানে গিয়ে সেটা সংরক্ষণ করে রাখে আর তার মাকে শেষ বিদায় জানায়। তারপর জিয়া তো কান্না ভিজা কণ্ঠে চ্যানকে বলতে থাকে আমার মা সত্যি আমাকে ছেড়ে চলে গেল, এতদিন ধরে নিজের অনুভূতিগুলো চেপে রাখলো, এবার আর সে নিজেকে সামলাতে পারে না। সে তো কান্না করতে শুরু করে দেয়। চ্যান তাকে নিজের বুকে জড়িয়ে নেয় এবং শান্ত করার চেষ্টা করে। পরের সিনে আমরা তাদের দুজনকে একসঙ্গে একটি রেস্টুরেন্টে খাবার খেতে দেখি। খাওয়ার সময় জিয়া মজা করে বলে আমরা যদি সারা জীবন এখানেই থেকে যাই তাহলে কেমন হয়,
এক সেকেন্ডও না ভেবে চ্যান বলে ঠিক আছে। জিয়া বলে তাহলে আমি এখানে কি করব? চ্যান বলে তোমাকে কিছুই করতে হবে না। তারপর সে নিজের ছোট্ট একটা স্বপ্নের কথা জিয়াকে বলে। সে বলে আমরা রিভারহুডে ছোট্ট একটা দোকান খুলবো যেটা 24 ঘন্টা খোলা থাকবে। দিনে তুমি দোকান সামলাবে আর রাতে আমি কাজ করব। দোকানের স্টোর রুমে একটা ছোট্ট বিছানাও রাখবো, তাহলে আলাদা করে বাড়ি ভাড়া দিতে হবে না, আর আমরা দুজনই সময় মতো খেতেও পারবো। চ্যানের এই ছোট্ট স্বপ্নের কথা শুনে জিয়া তো হাসতে থাকে আর বলে আইডিয়াটা কিন্তু সত্যি অনেক সুন্দর। শেষে দেখা যায় দুজনে রিভারহুডে সুন্দর সুন্দর কিছু জায়গায় ঘুরতে থাকে। হঠাৎ জিয়ার চোখ একটি দোকানের সামনে রাখা খুব সুন্দর একটি চেনের উপর পড়ে। চেনটি তো তার খুব পছন্দ হয়, কিন্তু সে কিছুই বলে না। কিন্তু চ্যান তার মুখ দেখেই বুঝে যায় যে জিয়ার চেনটি পছন্দ হয়েছে। তারপর দেখা যায় জিয়ার চ্যান একটি রাইডে ওঠে। চ্যান তো এখানে জিয়ার গলায় সে নেকলেসটা পরিয়ে দেয় যেটা জিয়া একটু আগে পছন্দ করেছিল। নেকলেসটা দেখে জিয়া তো বেশ ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে এটা আবার তুমি কখন কিনলে? তারপর চ্যান জিয়াকে ভরসা দিয়ে বলতে থাকে চিন্তা করো না, আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো, সেটা ট্যাঙ্ক সিটিতে হোক কিংবা অন্য কোনো জায়গা। চ্যানের এই কথাটা শুনে জিয়া আরো বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর চ্যান জিয়াকে অফিসে পৌঁছে দিতে যায়। ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে। ফোনের ওই পাশ থেকে একজন রাগান্বিত কণ্ঠে বলে চ্যান তুমি মিস্টার ঝ্যাংকে ধ্বংস করে দিয়েছো আর এখন নিজের জীবনটা আরামে কাটাচ্ছ, আমি তার হয়ে প্রতিশোধ নিব। এদিকে আমাদের দেখানো হয় এক ব্যক্তি চুপিসারে চ্যানের ক্লাবে ঢুকে পড়ে। অন্যদিকে জিয়া অডিটের কাজ করছিল। ঠিক তখনই ইয়ান তাকে ফোন করে বলে ক্লাব হলে তো আগুন লেগে গিয়েছে আর চ্যান সেখানে আটকা পড়ে আছে। এই শুনে জিয়া তো ভীষণ ভয় পেয়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি সেখানে যেতে শুরু করে। ক্লাবে পৌঁছেই সে চ্যানকে বাঁচানোর জন্য আগুনের ভিতরে ঢুকে পড়তে চায়। আর এখান থেকে সিনটা আবারও 2005 সালে চলে যায়, যেখানে দেখা যায় চ্যান একটি বিল্ডিং এর বাইরে দাঁড়িয়ে আছে, যেটা কিনা কাংয়ের গার্লফ্রেন্ডের অফিস ছিল। ঠিক তখনই মিস্টার জ্যাং এর এক লোক এসে জিজ্ঞাসা করে জ্যাং কোথায়। চ্যান বলে তিনি শুধু আমাকে এখানে আসতে বলেছিল, এর বাইরে তো আমি কিছুই জানি না। লোকটি বলে কেউ এখানে এলে আমাকে জানাবে, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। তারপর সে বিল্ডিং এর ভিতরে চলে যায়। লোকটি যাওয়ার পর চ্যানের মনের ভিতরে তো একটু সন্দেহ জাগে যে কিছু একটা গড়বড় হচ্ছে। সে সঙ্গে সঙ্গে কানকে ফোন করে বলে তোমার টিমকে দ্রুত তোমার গার্লফ্রেন্ডের অফিসের সামনে পাঠাও। এদিকে জ্যাং এর ওই লোকটি তো বিল্ডিং এর মধ্যে আগুন দিয়ে দেয় এবং গেটও বন্ধ করে দেয় যাতে কেউ বাইরে বের হতে না পারে। এই দেখে চ্যান তো নিজের জীবনের কথা না ভেবে কাংয়ের গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য আগুনের মধ্যে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে সে তাকে খুঁজেও পায়। তবে কাংয়ের গার্লফ্রেন্ড চ্যানকে বলে ফাইলগুলো লুকিয়ে ফেলো, আমার কথা ভেবো না, ফাইলগুলো টয়লেটের পানির ট্যাঙ্কের ভিতরে রয়েছে। চ্যান তাকে সেখানে রেখে ফাইলগুলো দেখতে যায়। ফাইলগুলো দেখে সেগুলো আবার আগের জায়গায় রেখে দেয়। তারপর সে তাকে উদ্ধার করতে ফিরে আসে, কিন্তু ততক্ষণে আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে সে আর তার কাছে পৌঁছাতেই পারে না। ঠিক তখনই জিয়াও আগুন লাগার জায়গায় পৌঁছে যায়। সে সরাসরি বিল্ডিং এর ভিতরে গিয়ে চ্যানকে বাঁচাতে চায়, কিন্তু আশেপাশের লোকজন তাকে আটকে দেয়। জিয়া সেখানে উপস্থিত থাকা সবার কাছে সাহায্য চায়, কিন্তু কেউ জ্বলন্ত বিল্ডিং এর ভিতরে ঢুকার সাহস করে না। এর কিছুক্ষণ পর ফায়ার ফাইটার আর রেস্কিউ টিম ঘটনাস্থলে পৌঁছে যায় আর আগুন নিবানোর কাজ করে। রেস্কিউ টিম চ্যানকে বিল্ডিং থেকে জীবিত উদ্ধার করে বাইরে নিয়ে আসে। চ্যানকে জীবিত দেখে জিয়া যেন প্রাণ ফিরে পায় আর সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্যদিকে কাং তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়। জিয়ার বেঁচে ছিল না। তাকে দেখে কাং তো পুরোপুরি ভেঙে পড়ে। সে চোখের পানি আর ধরে রাখতে পারে না। এখান থেকে সিনটা আবার বর্তমান সময়ে চলে আসে। জিয়া চ্যানকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। তারপর হসপিটালে তাকে ভর্তি করা হয়। জিয়া তো পুরো সময়টা তার পাশেই থাকে। চ্যানের জ্ঞান ফিরতেই জিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সেখানে কাং তাদের সঙ্গে দেখা করতে আসে আর মজা করে বলে দেখে তো মনে হচ্ছে তুমি একদম ঠিক আছো। তারপর কাং জিয়াকে বলে তুমি কি আমার জন্য একটু পানি এনে দিবে? জিয়া তখন পানি আনতে চলে যায়। জিয়া চলে যাওয়ার পর কাং চ্যানকে জিজ্ঞাসা করে বলো তো এখন কেমন আছো? আবারও খুব বাজেভাবে আহত হলে। চ্যান এখানে কি বলে সেটা আর আমাদেরকে দেখানো হয় না। কিছুক্ষণ পর কাং বলে তোমাকে আরো 3 দিন পর্যবেক্ষণে থাকতে হবে, বিষয়টাকে হালকাভাবে নিও না। ঠিক তখনই জিয়া তো পানি নিয়ে আসে আর চ্যানকে বলতে থাকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি কিন্তু এসব খাবার খেতে পারবে না। চ্যান বলে তাহলে আমি কি খেয়ে থাকবো? কাং তখন হেসে বলতে থাকে ওর কথা শোনো, সবার ভাগ্যে কিন্তু যত্ন নেওয়ার মানুষ থাকে না। এই বলে তিনি সেখান থেকে চলে যায়। তারপর রাতের বেলা চ্যান তো জিয়াকে নিজের পাশে ঘুমানোর জন্য ডাকে। তারপর দুজনে একই বিছানায় পাশাপাশি ঘুমিয়ে পড়ে। কয়েকদিন পর চ্যান হসপিটাল থেকে ছাড়া পেয়ে যায়। দুজন হাত ধরাধরি করে নিজের বাড়িতে ফিরে আসে আর একসঙ্গে ফেস্টিভ্যাল উদযাপন করে। উৎসব শেষ হওয়ার পর জিয়া রান্না
রান্না করে বাসন ধুচ্ছিল। ঠিক তখনই চ্যান তাকে বলে, অনেক দিন হলো তোমাকে এই কানের দুলটা পরে থাকতে দেখিনি। জিয়া তাকে খোঁচা দিয়ে বলে, আচ্ছা বলো তো আজ কি ইচ্ছে করছে? যদি আমাকে বলো তাহলে আমি তোমাকে কিস করব। চ্যান তখন বলে, আমার শুধু একটাই ইচ্ছা, আমি যেন সবসময় এভাবেই তোমার সঙ্গে থাকতে পারি। চ্যানের এ কথা শুনে জিয়া অনেকটাই ইমোশনাল হয়ে যায়। সে আর কোনো কথা না বলে চ্যানকে কিস করতে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জিয়া সবার আগে চ্যানের কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। তারপর দুজনের মধ্যে খুব সুন্দর, শান্ত আর রোমান্টিক একটি মুহূর্ত দেখা যায়। জিয়া তো নিজের হাতে চ্যানের দাড়ি কামিয়ে দেয়। খুব যত্ন আর ভালোবাসার সঙ্গে সে চ্যানের শেপ করছিল, যাতে তার সামান্য আঘাত না লাগে। যাই হোক, তারপর তারা হাঁটতে বের হয়। এখানে জিয়া চ্যানকে জিজ্ঞাসা করে, আচ্ছা কাং তোমাকে হসপিটালে কি বলেছিল? চ্যান জানায় তারা পুরনো একটি কেসের অগ্রগতি নিয়ে আলোচনা করছিল আর পরশুদিন সে কাংয়ের সঙ্গে দেখা করতে যাবে। জিয়া তখন তার দিকে তাকিয়ে থাকে, যা দেখে মনে হচ্ছিল সেও হয়তো চ্যানের সঙ্গে যেতে চায়। এটা আবার চ্যান বুঝতে পারে, তাই সে জিয়াকে বলে, ঠিক আছে আমরা দুজন একসঙ্গেই যাব। তারপর চ্যান জিয়াকে সেই কেস সম্পর্কে বিস্তারিত জানায়। সে বলে, অনেক বছর আগে এই ঘটনাকে দুর্ঘটনা বলে ধরে নিয়ে কেসটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন পুলিশের কাছে কিছু নতুন প্রমাণ এসেছে, যেগুলো থেকে সন্দেহ করা হচ্ছে কোম্পানি কায়ে যে আগুন লেগেছিল সেটা আসলে একজন সাবেক কর্মচারী ইচ্ছাকৃতভাবে লাগিয়েছিল। তবে সেটাও ছিল শুধু একটি চাল, যাতে করে আসল মাস্টারমাইন্ড জ্যাংয়ের কাছে পুলিশ পৌঁছাতে না পারে, আর সে কারণেই এত বছর ধরে পুরো বিষয়টা গোপন করে রাখা হয়েছিল। তারপর আমাদেরকে তাওকে দেখানো হয়, সে কয়েকজন লোকের কাছে গিয়ে তাদেরকে টাকা দিয়ে বলে, শুধু আমার শেষ কাজটা করে দাও। তবে সেই কাজটা কি তা এখনো দেখানো হয় না। এদিকে জিয়া একজন স্টাফের কাছে গিয়ে বলে সে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিতে এসেছে। স্টাফ সিস্টেম চেক করে জানায় তার অ্যাক্সেস রিকোয়েস্টের অনুমোদন এখনো দেখা যাচ্ছে না। জিয়া বলে, আমাদের ডিরেক্টর আগেই অনুমোদনের আবেদন জমা দিয়েছিল, হয়তো এখনো প্রসেসে আছে। স্টাফ জানায় অনুমোদন না আসা পর্যন্ত সে কোনো ডকুমেন্টসই দিতে পারবে না। জিয়া বলে, আমাদের টিমে এখন এই ডকুমেন্টস গুলো খুবই দরকার, যদি সম্ভব হয় আপাতত এগুলো আমাকে দিয়ে দাও। স্টাফ বলে, আমি আগে আমার বসের সঙ্গে কথা বলে নেই। তারপর সে তার বসকে ফোন করতে যায়। তখনই জিয়া বলে, যেহেতু এটা ফ্রিড ডিপার্টমেন্টের বিষয়, এর দায়িত্বে তো মিস্টার চ্যান আছে, আপনি চাইলে তার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে পারেন। স্টাফ তখন চ্যানকে ফোন করে, চ্যান তখন অনুমতি দিয়ে দেয়। তারপর ডকুমেন্টস গুলো জিয়ার হাতে তুলে দেওয়া হয়। জিয়া ডকুমেন্টস গুলো নিয়ে একটি রুমে যায় আর সেগুলোর ছবি তুলে চ্যানের কাছে পাঠিয়ে দেয়। তারপর জিয়া শ্যানের সঙ্গে এসে দেখা করে। দুজন স্বাভাবিকভাবে একটি গেম খেলতে খেলতে ব্যবসার বিষয় নিয়ে আলোচনা করছিল। শ্যান জানায় হুইয়ান কোম্পানি অনেক বছর ধরেই নিজেদের অ্যাকাউন্টিং বইয়ের লোকসান গোপন করে আসছে, তাই এতদিন কেউ এই জালিয়াতির বিষয় বুঝতে পারেনি। সে আরো জানায় হংসেং ইনভেস্টমেন্ট লোকসান থেকে লাভে ফেরার পর থেকে এই ঘাটতি শুরু হয়েছিল। ব্যবসার ভাষায় একে বলা হয় এক জায়গা থেকে টাকা দিয়ে আরেক জায়গার লোকসান লুকিয়ে রাখা। এই ব্যবস্থা ততক্ষণই চলতে পারে যতক্ষণ টাকার প্রবাহ ঠিক থাকে, কিন্তু যদি কোনো গুরুত্বপূর্ণ সময়ে হুইয়ান কোম্পানি বড় ধরনের সমস্যায় পড়ে, তাহলে হংসেং ইনভেস্টমেন্ট নিজেদের বাঁচানোর জন্য পিছিয়ে যাবে এবং তাদের বিনিয়োগও তুলে নিতে পারে। আর যদি এমনটা হয় তাহলে হুইয়ান কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে জিয়া বলে, তার মানে জ্যাং যে কোনো উপায়ে এই ঘাটতি পূরণ করার চেষ্টা করবে। জিয়া আরো বলে, হুইয়ান কোম্পানির আগের নাম ছিল কোম্পানি কাং। জ্যাং অনেক পরিশ্রম আর পণ্ডিতের সাহায্যে এটাকে এত বড় প্রতিষ্ঠান হিসেবে পরিণত করেছে। এখন সে একটি নতুন পরিবহন রুট চালু করতে চায়, কিন্তু সে রুটটি বৈধ নয়। পুলিশও ইতিমধ্যে বিষয়টি সন্দেহ করছে এবং তার উপর নজর রাখছে, তাই জ্যাংকে অনেক বড় ঝুঁকি নিতে হবে। এমনকি হয়তো এ ঘটনার দায় অন্য কারোর উপরও চাপিয়ে দিতে পারে। শ্যান বলে, যদি তাই হয় তাহলে পুলিশ আগুন লাগানো লোকটাকে খুঁজে পেলেও হুয়ান কোম্পানিকে সরাসরি এই কেসের সঙ্গে যুক্ত করতে পারবে না। জিয়া বলে, হ্যাঁ সেটা একদম ঠিক, এখনো পর্যন্ত পুলিশের হাতে কোনো শক্ত প্রমাণ নেই, আর এই ঘটনায় বড় ব্যবসায়ীরাও জড়িত, তাই যথেষ্ট প্রমাণ ছাড়া পুলিশ সার্চ ওয়ারেন্টও জারি করতে পারবে না। এখান থেকে সিনটা চ্যানের কাছে চলে আসে। সে তার একজন কর্মচারীকে জিজ্ঞাসা করে, আগে ওয়াইইউ কোম্পানির শিপমেন্ট কোন টিম হ্যান্ডেল করত? কর্মচারী জানায় বে আর সু, এই দুজনই গাংচ্যাং এর শিপমেন্ট দায়িত্বে ছিল। এর মধ্যে বে ছোট ছোট ডেলিভারি করত আর সু দেশের বিভিন্ন জায়গায় বড় বড় কমার্শিয়াল শিপমেন্ট পৌঁছে দিত। চ্যান জানতে চায় বে এখন কোথায়। কর্মচারী বলে, শিডিউল অনুযায়ী সে আজকে ডেলিভারিতে থাকার কথা, কিন্তু ঠিক তখনই আরেকজন কর্মচারী এসে জানায় বে আজকে ছুটি নিয়েছে, তাই সে তার বদলে কাজ করতে এসেছে। তারপর
তারপর সে আরো জানায় গত কিছুদিন ধরে বে প্রায়ই ছুটি নিচ্ছে। শুধু তাই নয়, কোম্পানির অনেক ড্রাইভারও বেশ কিছুদিন ধরে কাজে আসছে না। তাদের জায়গায় নতুন অনেক ড্রাইভার নিয়োগ দেওয়া হয়েছে। কথাটা শুনে চ্যানের মনে সন্দেহ জাগে। সে বলে এত অল্প সময়ে এত বেশি ড্রাইভার বদল হওয়া একেবারেই স্বাভাবিক নয়। কর্মচারী জানায় বিয়ের শরীর ভালো নেই, হয়তো দুপুরের মধ্যে চলে আসবে। তবে বাকি ড্রাইভারদের ব্যাপারে সে কিছুই জানে না। তারপর চ্যান কোম্পানির শিপমেন্ট ডকুমেন্টস গুলো খুঁটিয়ে দেখতে শুরু করে। সেখানে সে লক্ষ্য করে আজ রাতের জন্য কোনো শিপমেন্ট শিডিউল করা নেই। এখনো পর্যন্ত মাত্র 3টি ছোট ডেলিভারি ডিসপ্যাচ হয়েছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে আর কোনো ডিসপ্যাচের ব্যবস্থা নেই? কর্মচারী জানায় না, কোম্পানির নির্দেশই এমন। ড্রাইভাররা এখন ফ্রি থাকলেও ট্রাক নেই, কারণ মিস্টার তাও সম্প্রতি অনেক নতুন ড্রাইভার নিয়োগ করেছে এবং সম্ভবত সব ট্রাক তাদের কাছে দিয়ে দিয়েছে। এদিকে জিয়ার ফোনে একটি মেসেজ আসে। সে সঙ্গে সঙ্গে শ্যানকে জানায় জ্যাং যে নতুন ট্রান্সপোর্ট রুট খুলতে চাইছে সেটার সঙ্গে স্মাগলিং এর সরাসরি সম্পর্ক রয়েছে। সে আরো বলে তাদের টিম এখান থেকে চলে গেলেও সে ট্যাঙ্ক সিটিতে থেকে যাবে। বাইরে থেকে দেখাবে তারা কাজ শেষ করেছে, কিন্তু আসলে গোপনে নিজেদের ইনভেস্টিগেশন চালিয়ে যাবে। তারপর আমরা দেখি চ্যান আর বে একসঙ্গে ডিনার করছে। দুজনেই স্বাভাবিকভাবে গল্প করছিল, কিন্তু হঠাৎ করে বের পেটে ভয়ঙ্কর ব্যথা শুরু হয়ে যায়। চ্যান সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে এগিয়ে যায়। বের কথা মতো সে গাড়ির ট্রাক থেকে তার ব্যাগ নিয়ে আসে, কারণ বের দাবি ছিল ব্যাগের ভিতরে তার ওষুধ রয়েছে। কিন্তু ব্যাগ খুলতেই সবাই অবাক হয়ে যায়। ওষুধের বদলে সেখানে একটি টেডি বিয়ার পাওয়া যায়। টেডি বিয়ারটা দেখে বে তো ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি চ্যানকে বলে এটা আমি রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম, তাই ভেবেছিলাম বাড়ি নিয়ে গিয়ে মেয়েকে দিব। ঠিক সেই সময় সেখানে জিয়াও এসে পৌঁছায়। এর কিছুক্ষণ পর বের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। তার পেটের ব্যথা অসহ্য হয়ে ওঠে। তাই চ্যান আর জিয়া কোনো দেরি না করে তাকে হসপিটালে নিয়ে যায়। হাসপাতালের রিপোর্ট দেখার পর ডক্টর খুবই গুরুতর একটি বিষয় জানায়। তিনি বলে তোমাদের কোম্পানি যেহেতু ট্রান্সপোর্টেশনের কাজ করে, তাহলে বিপজ্জনক ম্যাটেরিয়াল পরিবহনের সময় যথাযথ সেফটি প্রোটেকশন ব্যবহার করা হয়নি কেন? ডক্টর আরো জানায় বিয়ের হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেটের মাত্রা কমে গিয়েছে। তার আগে থেকে ডায়াবেটিস ছিল। রিপোর্ট অনুযায়ী গত 1 মাস ধরে সে কোনো বিপজ্জনক পদার্থের সংস্পর্শে ছিল। যদি দ্রুত চিকিৎসা শুরু না করা হয় তাহলে তার জীবনও ঝুঁকির মধ্যে পড়ে যাবে। অন্যদিকে কাং তো সে টেডি বিয়ারটি নিজের কাছে নিয়ে পরীক্ষা করতে শুরু করে। সে টেডি বিয়ারটি কেটে ভিতরের স্টাফিং বের করতে একটি অদ্ভুত ধরনের পদার্থ খুঁজে পায়, যেটা দেখে সে বলে আমি যদি ভুল না করি তাহলে এটা জার্মেনিয়াম। জার্মেনিয়াম হলো একটি অদ্ভুত গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, যা ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আর এর অবৈধ স্মাগলিং থেকেও বিপুল পরিমাণ লাভ করা সম্ভব। এই কথা শুনে চ্যান জিজ্ঞাসা করে তাহলে কি এই এভিডেন্স ব্যবহার করে আমরা কেস ফাইল করতে পারি? জিয়া তাকে বুঝিয়ে বলে এই ফিজিক্যাল এভিডেন্সটি আইনসম্মতভাবে সংগ্রহ করা হয়নি, তাই আইনের দৃষ্টিতে এটিকে আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। কাং ও জিয়ার কথার সাথে একমত হয়। তিনি বলে আমরা এটাকে সরাসরি কারো বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবো না, তবে ফরেনসিক টেস্ট অবশ্যই করানো যাবে। তারপর তিনি সেই রহস্যময় পদার্থটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। যাই হোক, তারপর রাতের বেলা জিয়া চ্যানের কাছে এসে বলে আমার চুলগুলো একটু ড্রাই করে দাও। চ্যানও খুব ভালোবাসার সঙ্গে তার চুলগুলো ড্রাই করে দিতে থাকে। পরের দিন সকালে আমরা দেখি কয়েকজন কর্মচারী তাওকে জিজ্ঞাসা করে স্যার আমরা কি এখন রওনা দিব? তাও তো বিরক্ত হয়ে বলে এত প্রশ্ন করার দরকার নেই, প্রতিদিনের মতো ট্রাক চালাও আর নিজের কাজ ঠিক মতো করো। ঠিক তখনই একজন ড্রাইভার সেখানে আসে আর তাও তার কাছে ট্রাকের চাবি তুলে দেয়। তারপর একে একে সব ড্রাইভার নিজের ট্রাক নিয়ে রওনা দেয়। পথের মধ্যে তো চেক পয়েন্ট বসানো ছিল, পুলিশ সবাইকে তল্লাশি করছিল। পুলিশ নতুন ড্রাইভারের আইডি কার্ড দেখে জিজ্ঞাসা করে তুমি কি হুইয়ান কোম্পানির ড্রাইভার? ড্রাইভার বলে হ্যাঁ। এটা বলার সাথে সাথে পুলিশ তাকে গ্রেফতার করতে এগিয়ে আসে। তখনই সে দৌড়ে পালানোর চেষ্টা করে, তবে পুলিশ তাকে ধরে ফেলে। এদিকে এই ঘটনার খবর পেয়ে চ্যান আর জিয়াও পুলিশ স্টেশনে চলে আসে। তখনই মিস্টার জ্যাং সেখানে হাজির হয় আর দুজনকে নিজের সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে কাং ধরা পড়া ড্রাইভারকে জিজ্ঞাসা করছিল বহু বছর আগে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সে সম্পর্কে তুমি যা জানো সবকিছু বলো। যদি তদন্তে সহযোগিতা করো তাহলে তোমার শাস্তি কমিয়ে দেওয়া হবে। ড্রাইভারও রাজি হয়ে যায়, সে সব সত্যি কথা বলে দেয়। অন্যদিকে গাড়ির ভিতরে মিস্টার জ্যাং চ্যান আর জিয়ার সঙ্গে কথা বলছিল। তিনি কাং এর প্রশংসা করে বলে মিস্টার কাং খুবই দক্ষ এবং দায়িত্বশীল একজন অফিসার। ভবিষ্যতে তিনি অবশ্যই অনেক দূর এগিয়ে যাবে। তবে তার হবু ওয়াইফ তো কিছু বছর আগে আগুনে পুড়ে মারা গিয়েছে। সত্যি ঘটনাটা খুবই দুঃখজনক। জিয়া তো তখন বলতে থাকে মনে হচ্ছে অপরাধ করেও মানুষের দুঃখ হয়। তখন চ্যানও কথাটা ঘুরিয়ে বলে অপরাধ করে কোনো মানুষই ছাড় পায় না, সাময়িক সময়ের জন্য ছাড় পেলেও শেষ পর্যন্ত তাকে
ধরা পড়তেই হয়। তারপর মিস্টার জ্যাং তাদেরকে একটি জায়গায় নিয়ে যায়। এখানে সবাই খেলছিল আর কথা বলছিল। মিস্টার জ্যাং বলে আগুন লাগানোর পরিকল্পনাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু জিংবুতে যা হয়েছিল তার তুলনায় সেটা কিছুই না। এইটা শুনে জিয়া তো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি জিংবুতেও গিয়েছিলে? কিন্তু চ্যান তার প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলে, তাহলে জিংবুতে যে জাহাজটা ডুবেছিল সেটার পিছনে কি আপনিই ছিলেন? তবে জিয়ার তো এখানে সবচেয়ে বেশি রাগ হচ্ছিল এই কারণে যে চ্যান কখনো তাকে বলেইনি যে সে জিংবুতে গিয়েছিল। সে রাগে সেখান থেকে চলে যায়। পরে বাড়িতে দুজন বারান্দা দাঁড়িয়ে কথা বলছিল। এখানে কিছুক্ষণ তাদের মধ্যে ঝগড়া হলো। পরবর্তীতে আমরা বুঝতে পারি এ পুরোটাই ছিল তাদের অভিনয়। চ্যান আর জিয়া ইচ্ছে করেই ঝগড়া করা নাটক করেছিল যাতে মিস্টার জ্যাং এবং তার লোকজন তাদের উপর কোনো সন্দেহ না করে। পরের দিন অডিট টিমের সঙ্গেও একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কেউ গোপনে শ্যানের গাড়ির নিচে একটি ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয় যাতে তার প্রতিটি চলাফেরার উপর নজর রাখা যায়। অন্যদিকে অডিট টিমের একজন কর্মচারীকেও কেউ গোপনে অনুসরণ করতে শুরু করে। এরই মধ্যে সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত তখনই হঠাৎ পুরো বিল্ডিং এর কারেন্ট চলে যায়। মুহূর্তের মধ্যেই তো সবকিছু অন্ধকার হয়ে যায়। পরের সিনে দেখা যায় মিস্টার জ্যাং আর তাও কোম্পানির আইপিও এবং অডিট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। তাও বলে মিংতাং কোম্পানি এ অডিট করতে অস্বীকার জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এই কথা শুনে জ্যাং তো অবাক হয়ে যায় আর বলে এমনটা হবে সেটা আমি আগে আন্দাজ করেছিলাম। তাও বলে সম্ভবত তারা ভয় পেয়ে গিয়েছে। এখন বড় সমস্যা হলে অডিট রিপোর্ট ছাড়া কোম্পানির আইপিও আর এগোনো যাবে না। এই সুযোগ কাজে লাগিয়ে হংসং কোম্পানি তাদের উপর আরো চাপ সৃষ্টি করছে। মিস্টার জ্যাং শান্তভাবে বলে অডিটরা নিজেদের ইচ্ছায় প্রজেক্ট ছেড়েছে, তাই এর দোষ তাদের গাড়ে চাপানো যাবে না। তবে আইপিও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তারা এমন একটি নতুন অডিট টিম নিয়োগ করবে যারা তাদের কথা মতো কাজ করবে। জ্যাং আরো বলতে থাকে শ্যান যথেষ্ট বুদ্ধিমান, পরিস্থিতি বুঝে সে হয়তো সমঝোতা করে নিবে, কিন্তু জিয়া একেবারেই আলাদা। সে সৎ, সাহসী এবং নীতিবান, তাই তাকে নিজের পক্ষে আনা এত সহজ হবে না। তারপর মিস্টার জ্যাং পার্টির প্রস্তুতির খবর জানতে চায়। তাও জানায় সবকিছুর পরিকল্পনা অনুযায়ী প্রস্তুত হচ্ছে। এবার মিস্টার জ্যাং নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করে। তিনি বলে যেহেতু জিয়া এবং তার টিমের কাজ প্রায় শেষ, তাই পার্টিতে জিয়াকে ভিআইপি টেবিলে বসানো হবে। তার বিশ্বাস পৃথিবীর প্রতিটি মানুষেরই কোনো না কোনো দুর্বলতা বা মূল্য থাকে, শুধু সেটা খুঁজে বের করতে হবে। সঠিক জায়গায় চাপ কিংবা লোভ দেখাতে পারলে যে কাউকে নিজের পক্ষে আনা সম্ভব। তারপর শুরু হয় কোম্পানির পার্টি। সেখানে মিস্টার জ্যাং সকল কর্মচারীর উদ্দেশ্যে বলে গত বছরটা তাদের জন্য অনেক কঠিন ছিল, কিন্তু এত বাধা বিপত্তির পরও সবাই মিলে সাফল্য অর্জন করেছে। এই সফলতার পিছনে প্রত্যেক কর্মচারীর কঠিন পরিশ্রম আর টিমওয়ার্কের অবদান রয়েছে, তাই তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানায়। তারপর তিনি কয়েকজন বিশেষ কর্মচারীকে আলাদাভাবে সম্মান জানায়। তাদের মধ্যে একজন হলো চ্যান। তারপর সবার সামনে তিনি চ্যানকে থামিয়ে বলে তাদের সম্পর্ক বহু বছরের। যদি চ্যানকে আগে জিংবো না পাঠানো হতো তাহলে অনেক আগে সে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হয়ে যেত। মিস্টার জ্যাং আরো বলে জ্যাংবুতে চ্যান অসংখ্য কষ্ট সহ্য করেছে, স্থানীয় গ্যাংদের মাঝে থেকে কাজ করেছে, প্যাকেজিং আর ডেলিভারির পুরো দায়িত্ব সামলিয়েছে এবং কোম্পানির জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছে। যখন সে ফিরে আসে তার শরীর ছিল অসংখ্য ক্ষতের দাগ। সে দৃশ্য দেখে তার নিজেরও খুব কষ্ট হয়েছিল, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির 5% শেয়ার চ্যানের নামে ট্রান্সফার করে দিবে। তিনি আরো বলে চ্যান তো তার কাছে শুধু বিজনেস পার্টনার নয়, বরং পরিবারের একজন সদস্যের মতো। এই কথা শুনে সবাই তো হাততালি দিতে শুরু করে। অন্যদিকে শ্যান অডিট টিমের কাছে এসে বলে কিছু জটিলতার কারণে হুইয়াই প্যাকেজিং এর অডিট আপাতত স্থগিত করা হয়েছে, তাই সবাই যেন নিজেদের ফাইল গুছিয়ে পরের দিন সকালে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। এই সিদ্ধান্তে পুরো টিম তো অবাক হয়ে যায়। তখনই জিয়া বলে তার কিছু কাজ এখনো বাকি আছে, তাই সে সেগুলো শেষ করে পরে ফিরবে, বাকিরা চাইলে আগে চলে যেতে পারে। তারপর জিয়া জেলে বন্দি সে ট্রাক ড্রাইভারের সঙ্গে দেখা করে। সে তাকে বলে মিস্টার জ্যাং আর লুয়ের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার দরকার। যদি সে সত্যি কথা বলে তাহলে সেটাই তার নিজের জন্য সবচেয়ে ভালো হবে। শুরুর দিকে ড্রাইভার কিছুটা রাগ দেখিয়ে বলে অডিট টিমই তাকে জেলে পাঠিয়েছে। জিয়া তাকে বুঝিয়ে বলে হুইয়াং কোম্পানির হিসাবপত্র সম্পূর্ণ ভুয়া। এত বছর কোম্পানিতে কাজ করার কারণে সে অনেক গোপন সত্য জানে। যদি সত্যি সে মিস্টার জ্যাং এর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাহলে সত্য প্রকাশ করাটাই ভালো হবে। অবশেষে ড্রাইভার মুখ খুলতে রাজি হয়। সে জানায় 2006 সালে মিস্টার জ্যাং এ প্যাকেজিং ও ডেলিভারি কোম্পানি শুরু করেছিল, কিন্তু শুরুর দিকে কোম্পানির অবস্থা খুব একটা ভালো ছিল না। মাত্র 2টি পুরনো ট্রাক ছিল, এমনকি তাতে জ্বালানি ভরার টাকাও তাদের হাতে থাকতো না। সবাই ধরে নিয়েছিল খুব অল্প সময়ের মধ্যেই কোম্পানিটা হয়তো বন্ধ হয়ে যাবে। এই কথা শুনে জিয়া তো
অবাক হয়ে যায়, কারণ অফিসিয়াল রেকর্ড অনুযায়ী ঠিক সেই বছরই হংসং ক্যাপিটাল এই কোম্পানিতে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছিল। জিয়া তাকে প্রশ্ন করে, যদি কোম্পানির অবস্থা এতটাই খারাপ ছিল তাহলে হংসং কেন সেখানে বিনিয়োগ করলো? ড্রাইভার জানায়, আসল কারণ তো ছিল হিসাবপত্রের বড় ধরনের কারসাজি। কোম্পানির ফাইন্যান্সিয়াল রেকর্ড ইচ্ছাকৃতভাবে বদলে ফেলা হয়েছিল। পুরনো কর্মচারীদের সবাইকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তারপর মাত্র 1 মাসের মধ্যেই হঠাৎ করে কোম্পানিতে বিপুল পরিমাণ বিনিয়োগ চলে আসে। পুরো বিষয়টাই ছিল একটা ফ্রড। জিয়া জানতে চায় পুরনো বিশ্বস্ত কর্মচারীদের কেন সরিয়ে দেওয়া হয়েছিল। ড্রাইভার জানায়, কারণ তারা কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা জানত, তাই তারা ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারত। এজন্য তাদের সরিয়ে দিয়ে হিসাবপত্রের কারসাজি করে কোম্পানিকে দ্রুত সফল একটি স্ট্যান্ড আপ হিসেবে উপস্থাপন করা হয়। আর সেই মিথ্যা তথ্য দেখেই বিনিয়োগকারীরা টাকা ঢেলে দেয়। তবে ড্রাইভার কিন্তু এখানে সরাসরি বিষয়টি স্বীকারও করতে চায় না। সে বলে, আমি আনুষ্ঠানিকভাবে কিছুই বলিনি। জিয়া তখন তাকে ধন্যবাদ জানায় আর বলে, খুব শীঘ্রই মিস্টার জ্যাংও তার পাশের সেলেই থাকবে। অন্যদিকে চ্যান আর মিস্টার জ্যাং নিজেদের মধ্যে কথা বলছিল। জ্যাং বলে, জিয়ার তো কাল চলে যাওয়ার কথা, তাই তিনি ভেবেছিলেন আজ হয়তো চ্যান তার সঙ্গেই সময় কাটাবে। চ্যান বললে, এত বছর আলাদা থাকার পর তাদের সম্পর্ক এখন শুধু নামেই আছে, আগের মতো আবেগ আর অবশিষ্ট নেই। তারপর তিনি নিজেই জিয়াকে এয়ারপোর্টে পৌঁছে দিতে আসে। এয়ারপোর্টে চ্যান জিয়াকে একটু আড়ালে নিয়ে যায়, তারপর ভালোবেসে তাকে কিস করে। জিয়াও তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, পরের বার যখন আমাদের দেখা হবে তখন আর কোনো অন্ধকার কিংবা ভুল বুঝাবুঝি থাকবে না। তারপর দেখা যায় অডিট কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ মিটিং চলছে, যেখানে হুইয়ান কোম্পানির অডিট রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক সে সময় জিয়া হঠাৎ মিটিং রুমে প্রবেশ করে। সবার সামনে সে তো জেলে থাকা ড্রাইভারের স্বীকারোক্তির অডিওটা চালিয়ে দেয়, যেখানে পরিষ্কারভাবে শোনা যায় কিভাবে মিস্টার জ্যাং হিসাবপত্র জালিয়াতি করে তার কোম্পানি বড় করেছে। সবকিছু শুনে শ্যান বলে, এখন সত্য সবার সামনে চলে এসেছে। ড্রাইভার নিজেই স্বীকার করেছে যে তাদের কোম্পানি প্রতারণার মাধ্যমে বিনিয়োগ পেয়েছিল। এই কারণে তারা সেই অডিট থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল, কারণ তারা কোনো ভুয়া রিপোর্টের সঙ্গে নিজেদের নাম জড়াতে চায়নি। কিন্তু মনিকা আপত্তি জানিয়ে বলে, শুধু একটি অডিও রেকর্ডিং দিয়ে এত বড় আর্থিক জালিয়াতির প্রমাণ করা সম্ভব নয়, এটাকে সহজে ভুয়া বলা যেতে পারে। জিয়া তখন আত্মবিশ্বাসের সঙ্গে জানায় সে আগেই এমন আপত্তির কথা ভেবেছিল, তাই অডিও রেকর্ডিং এর সঙ্গে সঙ্গে জেল কর্তৃপক্ষের অফিসিয়াল সার্টিফিকেটও নিয়ে এসেছে, যা প্রমাণ করে স্বীকারোক্তিটি সম্পূর্ণ আসল এবং আইনগতভাবে যাচাই করা হয়েছে। তারপর শ্যান উপস্থিত সবার উদ্দেশ্যে বলে, ড্রাইভারের স্বীকারোক্তি অত্যন্ত শক্তিশালী প্রমাণ। তাদের অডিট রিপোর্টে যে গুরুত্বপূর্ণ অংশটি এতদিন অনুপস্থিত ছিল সেটাই আজ পূরণ হয়ে গিয়েছে। যাই হোক, তারপর আমরা শ্যান আর জিয়াকে একটি ক্যাফেতে বসে পুরো কেসটা নিয়ে আলোচনা করতে দেখি। জিয়া তো চ্যানের কাছ থেকে সব তথ্যের কথা জানতে পেরে বুঝতে পারে মিস্টার কাং আসলে লুয়ের চুরি করা টাকাটা মানি লন্ডারির মাধ্যমে হুইয়ান কোম্পানির অ্যাকাউন্টে যোগ দিয়েছিল। তারপর সে ভুয়া হিসাব দেখিয়ে ইনভেস্টরদের প্রচারণা করে কোম্পানিতে বিনিয়োগ আনেন। অর্থাৎ এটি শুধু একটি ফাইন্যান্সিয়াল ফ্রড নয়, বরং বিশাল একটি অর্থনৈতিক অপরাধ। তারপর শ্যান জিয়াকে বলে, এই কেসে শুধু প্রতারণাই নয়, স্মাগলিং এবং মানি লন্ডারির মতো বড় বড় অপরাধও জড়িত আছে। মিস্টার জ্যাং এখনো মুক্ত অবস্থায় আছে, সে তো ভীষণ ক্ষমতাশালী, তাই জিয়ার উচিত এই কেস থেকে দূরে সরে যাওয়া। এইসব কথা বলার পর শ্যান তো হঠাৎ করে জিয়াকে বলে ওঠে, আচ্ছা বলো তো, চ্যানের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? জিয়া বলে, আসলে তুমি আর আমি অনেকটা একই রকম, নিজের কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই, নিজের দায়িত্বের প্রতিও খুবই বিশ্বস্ত। আমাদের যদি সম্পর্ক হতো তাহলে আমরা কেউই একে অপরের সামনে নিজের অনুভূতি খুলেই বলতে পারতাম না। আমরা সবসময় সতর্ক থাকতাম আর নিজেদের কেরিয়ারকেই সবার আগে রাখতাম। জিয়া আরো বলে, আমি হয়তো একটু স্বার্থপর, আমি এমন একজন মানুষকে চাই যে আমাকে তার জীবনের সবার আগে রাখবে, কিন্তু তুমি তেমন নও। আর সত্যি বলতে তোমার জন্য আমার কখনই সেরকম অনুভূতিও ছিল না। জিয়ার এই কথা শুনে শ্যান বলে, মনে হয় বন্ধু হয়ে থাকাটাই আমাদের দুজনের জন্য সবচেয়ে ভালো হবে। আর তারা বন্ধুত্বটা অটুট রাখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে পুলিশ ও ইনভেস্টিগেশন টিম মিস্টার জ্যাংকে গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছিল। তারা খবর পেয়েছে মিস্টার জ্যাং খুব বড় একটি অবৈধ স্মাগলিং অপারেশন চালাতে যাচ্ছে, তাই তাকে হাতে নাতে ধরার জন্য পুলিশও পুরো পরিকল্পনা করে ফেলে। এদিকে আমরা মিস্টার জ্যাং আর চ্যানকে দেখতে পাই। চ্যান জানায় সে ভিআইপি অতিথি এবং মিস্টার লুকে রিসিভ করে নিরাপদে পৌঁছে দিয়েছে।
অন্যদিকে জিয়া বাড়িতে ফিরে চ্যানকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও খুঁজে পায় না। জিয়া তো একদমই জানতো না যে এই মুহূর্তে চ্যান মিস্টার জ্যাং এর সাথে আছে। কিছুক্ষণ পর পুলিশ তাদের অপারেশনের শেষ প্রস্তুতি নিতে থাকে। তাদের পরিকল্পনা ছিল সেদিন রাতে মিস্টার জ্যাং এর পুরো স্মাগলিং নেটওয়ার্ক ফাঁস করে তাকে গ্রেফতার করা হবে। ঠিক তখনই জিয়া সেখানে পৌঁছে যায় আর জোর দিয়ে বলে সেও এই অপারেশনে অংশ নিতে চায়, কিন্তু কাং কোনোভাবেই রাজি হয় না। সে বলে এই অপারেশনটা খুবই বিপজ্জনক, আমি কোনোভাবেই তোমার জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। জিয়াকে এখানেই থাকতে বলা হয় আর পুলিশ টিম মিস্টার জ্যাংকে গ্রেফতার করার উদ্দেশ্যে রওনা দেয়। জিয়াও তাদের পিছু পিছু যায়। এদিকে জ্যাং আবার আজকে চ্যানের উপর সন্দেহ করছিল, তাই সে চ্যানের কাছ থেকে চ্যানের ফোনটা নিজের কাছে নিয়ে নেয়। এমনকি চ্যানকেও নিজের গাড়িতে করে যেতে বলে। যাওয়ার সময় রাস্তার মধ্যে তারা চেক পয়েন্ট দেখতে পায়। এদিকে তাও তার গাড়ি থেকে মিস্টার কাংকে দেখিয়ে জ্যানকে ফোন করে জানায় এখানে কাংও রয়েছে। জ্যাং বলে তাহলে প্ল্যান বি নিয়ে কাজ করো। এই শুনে চ্যান তো বেশ অবাক হয়, কারণ সে তাদের প্ল্যান বি এর কথা জানতোই না। তারপর আমরা দেখি তখনই তাও নিজের ইচ্ছায় পুলিশের হাতে ধরা দেয়। পুলিশ যখন তাওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেই সুযোগে জাংতো চ্যানকে সাথে নিয়ে পালিয়ে যায়। আর এটাই ছিল তাদের দ্বিতীয় প্ল্যান, মানে তাও পুলিশের কাছে ধরা দিবে, সেই সুযোগে জ্যাং পালিয়ে যাবে। তবে সেই সময় জিয়া আবার জ্যাং এর গাড়িটা দেখতে পায়, তাই জিয়া তাদেরকে ফলো করতে শুরু করে। এবার দেখা যায় চ্যান তো জ্যাং এর গাড়ির পিছনে জিয়ার দেওয়া সে উইস্কারটা গাড়িতে ওঠার সময় লাগিয়ে দিয়েছিল, যাতে করে পুলিশ জ্যাং এর গাড়িটা চিনতে পারে। আর এখন জ্যাংও ভালোভাবেই বুঝতে পারে যে চ্যান পুলিশের হয়ে কাজ করছে। এই জন্য সে তো চ্যানের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর বলে আমি যা বলছি তাই করো, তা না হলে তোমার পেটের ভিতর থেকে সবকিছু এখনই বের করে ফেলবো। এই বলে সে তো চ্যানকে জিম্মি করে ফেলে। তখনই জ্যাং জিয়াকেও তাদেরকে ফলো করতে দেখতে পায়। এতে করে সে তো ইচ্ছে করেই নিজের গাড়িটা জিয়ার গাড়ির সাথে ধাক্কা খাওয়ায়, ফলে জিয়ার গাড়িটা তো সেখানে নষ্ট হয়ে যায়। আর জ্যাং চ্যানকে জিম্মি করে অন্য জায়গায় চলে যেতে থাকে। এদিকে জিয়া কাংকে ফোন করে জ্যাং এর গাড়ির নাম্বারটা বলে দেয় আর তাড়াতাড়ি জ্যাংকে ধরতে বলে। অন্যদিকে জ্যাং চ্যানকে বেঁধে ফেলে আর একটা জায়গায় নিয়ে আসে। এখান থেকে গল্পটা আবারও অতীতে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই চ্যান তার বাসায় আসার পর সেখানে লুকে দেখে ভয় পেয়ে যায় আর বলে তুমি জিয়ার সাথে কি করেছো, জিয়া এখন কোথায় আছে? লু তখন তার গলায় ছুরি ধরে বলে এখনো জিয়া ঠিক আছে, তার সাথে আমরা কিছুই করিনি, কিন্তু তুমি যদি জিয়াকে বাঁচাতে চাও তাহলে ওকে ছেড়ে দাও, তা না হলে জিয়াকে চিরতরে হারিয়ে ফেলবে। তারপরই চ্যান বাধ্য হয়ে জিয়াকে অন্য শহরের একটি ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেয় আর তাকে এয়ারপোর্টে নিয়ে গিয়ে বলে সে যেন সেখান থেকে চলে যায়। এমনকি জিয়া ভালোবাসার কথা বললে চ্যান জিয়াকে ভালোবাসে না বলে সেখান থেকে চলে যায়। আর এই সবকিছু সে তো জিয়াকে বাঁচানোর জন্যই করেছিল। তারপর চ্যান যখন বাসায় ফিরে আসে তখন লুয়ের লোক তার মাথায় মেরে অজ্ঞান করে ফেলে। তারপর লু তো চ্যানকে গাড়িতে করে অন্য কোথাও পাঠিয়ে দেয়, মানে সে চ্যানকে পাচার করে দিয়েছিল আর কি। আর জিয়া যদি এই শহরে থাকতো তাহলে সে অবশ্যই পুলিশকে এ ব্যাপারটা জানাতো। এই কারণেই তারা আগে জিয়াকে এখান থেকে সরিয়েছে। আর এই সবকিছুর সাথে জিয়াংও কিন্তু জড়িত ছিল, মানে তারা সবাই মিলে এই কাজ করেছে। এখান থেকে কাহিনী আবারও বর্তমানে চলে আসে। জিয়াং চ্যানকে টেনে গোডাউনের ভিতরে নিয়ে আসে আর জিয়ার কার্ডটি দেখিয়ে বলে তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝিনি? তুই তো আমার সাথে বেমানি করেছিস, এর ফল তো তোকে ভুগতে হবেই। এই বলে সে তো চ্যানের যে জায়গায় ছুরি দিয়ে আঘাত করেছিল সেখানে পা দিয়ে পিষতে থাকে আর বলতে থাকে তোকে তো আজকে মরতেই হবে। এই বলে সে আবারও চ্যানকে ছুরি দিয়ে মারতে যায়। তখনই সেখানে জিয়া চলে আসে আর জ্যাংকে বাড়ি মেরে সরিয়ে দেয়। জিয়া তো চ্যানের বাঁধন খুলতে যায়, কিন্তু তার আগেই জ্যাং এসে তাকেও মারতে শুরু করে দেয়। জ্যাং জিয়াকে জিম্মি করে উপরে নিয়ে আসে আর একটা পাইপ জিয়ার হাতে ধরিয়ে দিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়। চ্যান তো অনেক কষ্টে তাড়াতাড়ি এসে সে পাইপটা ধরে ফেলে, ফলে জিয়ার নিচে পড়ে না, সে ঝুলে থাকে। এই সুযোগে জ্যাং চ্যানকে আবারও মারতে শুরু করে। এত মার খেয়েও চ্যান সে পাইপটা ছাড়ে না। এই জন্য জ্যাং তো চ্যানকে মারার জন্য একটা রড আনতে যায়। তখনই লু এসে জ্যাংকে ছুরি দিয়ে আঘাত করে, কারণ লুয়ের ভাইয়ের সাথে জ্যাং প্রতারণা করেছিল। তারা যখন মারামারি করছিল সেই সুযোগে চ্যান অনেক কষ্ট করে জিয়াকে টেনে উপরে তুলে আনে। এতে তার হাত কেটে যায়, অনেক ব্লিডিং হতে থাকে। তারপরও সে থামে না। জিয়া তো উপরে এসে চ্যানকে জড়িয়ে ধরে আর তার জন্য কান্না করতে থাকে। তখনই সেখানে পুলিশ চলে আসে আর সবাইকে ধরে জেলে নিয়ে যায় এবং জিয়ার চ্যানকে হসপিটালে পাঠিয়ে দেয়, কারণ তারা দুজনে অনেকটা আহত হয়ে গিয়েছিল।
যাই হোক, তারপর কিছুদিনের পরের সিন দেখানো হয়। চিয়ান আর জিয়া অনেক সুন্দরভাবে রেডি হয়ে আদালতে চলে আসে আর তারা গুন্ডাদের বিরুদ্ধে সব প্রমাণ সহ সাক্ষী দেয়। চিয়ান এটাও জানায় 2005 সালে তারা তাকে পাচার করে দিয়েছিল। 2008 সালে সে পুলিশের সহযোগিতা নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর আদালত সব গুন্ডাদেরকে শাস্তি দেয় আর চিয়ান যেহেতু পুলিশের হয়েই কাজ করেছে তাই তাকে সম্মানের সাথেই ছেড়ে দেওয়া হয়। তারপর দেখা যায় আজ চিয়ানের বাড়িতে তার সব বন্ধুরা আসে। তুনিও সেখানে ছিল। এখন তুনি আর জিয়ার মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, তারাও বন্ধু হয়ে গিয়েছে। তারা সবাই অনেক আনন্দ করে খাবার খায় আর গল্প করতে থাকে। অন্যদিকে কাংত তার গার্লফ্রেন্ডকে খুবই মিস করছিল। সে তার স্মৃতি মনে করতে থাকে। তারপর তার মেমোরিয়ালে গিয়ে ফুল দিয়ে আসে আর বলে আমি ওই অপরাধীদেরকে শাস্তি দিতে পেরেছি। এদিকে জিয়ার চেন অনেক আনন্দেই ছিল। তারা একসাথে অফিসে আসে, বাজার করতে যায়, বাইকে ঘোরাঘুরি করে। মানে এক কথায় তারা এখন বিন্দাস জীবন পার করছিল। তবে এখন তারা পুরনো বাড়ি ছেড়ে দিয়ে নতুন একটা বাড়িতে ওঠে আর দুজনের শান্তিতে একসাথে থাকতে শুরু করে। রাতের বেলায় তাদের ঘুম আসছিল না, তাই জিয়া বলে চলো মুভি দেখি। তারা দুজন তো ছোটবেলার মতো রোমান্টিক একটা মুভি দেখতে বসে, যেটা দেখে তাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। এবার তারা আর আগের মতো সরে যায় না, একে অপরকে কিস করে জড়িয়ে ধরে আর তারাও একটু রোমান্স করতে থাকে। যাই হোক, তারপর তারা তো ওই রাতের বেলায় ছাদে চলে আসে আর সেই ছোটবেলার মতো একসাথে বসে আকাশের আতশবাজি দেখতে থাকে। তখনই চ্যান বলে ধন্যবাদ জিয়া আমাকে বাড়ি ফেরার পথ দেখানোর জন্য। জিয়া বলে তোমাকেও ধন্যবাদ আমার জীবনে সবসময় আলো হয়ে থাকার জন্য। এই বলে জিয়া চ্যানের কাঁধে মাথা রাখে। চ্যানও জিয়াকে আপন করে নেয় আর তাদের এরকম সুন্দর একটা মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।